সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা তোমাদের গণিতে দেওয়া বেশ কিছু যে অ্যাসাইনমেন্ট ছিল সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব সবাই মিলে একসাথে সলভ করে এবং বোঝার। এই ভিডিওটির শেষে তোমরা 5 মিনিট অন্তত দেখো, তাহলে তোমাদের জন্য অবশ্যই আকর্ষণীয় আমরা কিছু রাখার চেষ্টা করেছি। এবং আমি বলবো যে ভিডিওটি একদম ফ্রি, সো তোমরা ফিল ফ্রি টু শেয়ার, এটা শেয়ার করে, বিকজ নলেজ ইজ ফর শেয়ার। আর অনেকক্ষণ তোমাদের সাথে থাকবো, সো আমার সাথেই থেকো, দরকার হলে ভিডিওটি ভেঙে ভেঙে পজ করে করে দেখো। তো আমরা শুরুতে বীজগণিত দিয়ে চলো শুরু করি, দেখা যাক আমরা কতটুকু বুঝে বুঝে করতে পারি, বিকজ বোঝাটাও ইম্পর্টেন্ট কিন্তু অ্যাসাইনমেন্টটা করার সাথে। তো আমরা সংক্ষিপ্ত কোয়েশ্চেন দিয়ে শুরু করছি সবাই। তো দেখো 1 নম্বর কোয়েশ্চেনে আমাদের দেওয়া আছে যে আমাদের বলে দিচ্ছে যে a minus b is equal to 4 এবং ab is equal to 16, তাই না? এবং আমাদের যে মানটা বের করতে বলা হয়েছে সেটা হলো a plus b is equal to what? সো আমরা সবাই এই সূত্রটা অনেকবার ব্যবহার করেছি। আই থিঙ্ক আমরা জানি যে আমাদের যদি a minus b এর মান আর ab এর মান বলে দেওয়া থাকে, আমাদের a plus b এর মান বের করতে হলে অনুসিদ্ধান্তটি কিন্তু ব্যবহার করতে হয়। সেই সূত্রটা কি ছিল জানি? a plus b হোল স্কয়ার সমান সমান a minus b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা মনে রাখবো এইভাবে ছন্দ আকারে যে আমি যদি a প্লাস দেই তাহলে আমার পরেরটাই ব্র্যাকেটে কি হবে? a মাইনাস, এবং এর বাইরে যে 4ab তার আগের চিহ্নটা হবে হলো গিয়ে প্লাস। ওকে, সো আলটিমেটলি তারপর দেখি a minus b এর মান আমরা জানি সবাই 4, দ্যাট হ্যাজ বিন অলরেডি গিভেন, প্লাস 4, আর ab এর মান কত বলো? 16 বা 16। তো 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16, আর 16 গুণ 4 এটা কত হয়? 64 হচ্ছে, তাই না? তো দেখো চলো আমরা 2 নম্বর প্রবলেমে চলে যাই। যে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হলো x minus 1 by x is equal to 5, আর আমাদের যে ভ্যালুটা বের করতে হবে x কিউব প্লাস 1 by x কিউব সমান সমান what? তো চলো লিখি। প্রদত্ত রাশি দিয়ে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। প্রদত্ত রাশির পর কিন্তু অবশ্যই ইকুয়াল হয়। তো x কিউব প্লাস 1 by x কিউব, তো তোমাদের যদি মনে থেকে থাকে খেয়াল করে দেখো a কিউব প্লাস b কিউবের আমরা কিন্তু একটা মান নির্ণয়ের সূত্র সবাই শিখেছি। সেটা কি ছিল? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত বলো? a প্লাস b, তাই না? তো দেখো আমি সূত্রটি পাশে লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। তো আমি আর এখানে a এর জায়গায় কি আছে? x, আর b এর জায়গায় কি রয়েছে এখানে? 1 by x। তাহলে কি হবে বলো? x প্লাস 1 by x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 by x ইন্টু x প্লাস 1 by x, তাই না? তাহলে দেখো এই সূত্রটা দিয়ে করতে গেলে কিন্তু আমাদের কি আসলে x প্লাস 1 by x এর মানটা দরকার পড়ছে, যেটা কি এখনো আমরা বের করেছি বলো? বের করিনি। তাহলে চলো আমরা পাশে এই মানটা একটু বের করে নিই। তো তোমরা করবা কি? তোমরা একটু আগে এই মানটা, মানে তোমরা দেওয়া আছে x মাইনাস 1 by x সমান 5 দিয়ে আমি এই পার্টটা এখন করছি, তোমরা এইটা করে তারপর প্রদত্ত রাশির পার্টটুকু করবা। ঠিক আছে? আমরা অঙ্ক করার সাথে সাথে তো একটু বুঝতেও হবে, তাই না বলো? সো চলো আমরা x মাইনাস 1 by x এর মান জানি। তো আমাদের এখন কি আবার x প্লাস 1 by x এর মান বের করতে হবে। ঠিক খেয়াল করে দেখো, প্রথম অঙ্কটার মতনই কিন্তু, তাই না? তাহলে দেখো আমাদের x প্লাস 1 by x হোল স্কয়ার, ওই যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি শিখলাম একটু আগে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। সো আমরা সেই সূত্রটা ইউজ করব। দেখো x মাইনাস 1 by x হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1 by x। তো আমরা তো জানি x ইন্টু 1 by x কাটা, আর আমাদের দেখো x মাইনাস 1 by x এর মান দেওয়া ছিল 5। তো আমি 5 স্কয়ার করলাম প্লাস কত করব বলো? 4। তো আমরা তো জানি 5 স্কয়ার হয় হলো 25 আর প্লাস 4, তার মানে খেয়াল করে দেখো আমি কিন্তু লাস্ট লাইন পর্যন্ত করলে বা x প্লাস 1 by x হোল স্কয়ারের মান পাচ্ছি কিন্তু দেখো 29। তাহলে সুতরাং দেখো আমি কি বলতে পারি? x প্লাস 1 by x সমান সমান রুট 29, তাই না? তাহলে এই দেখো আমি যে এই এতটুকু পোর্শন করলাম, দেখো আমি দাগিয়ে দিচ্ছি। এইটা কিন্তু তোমরা কখন করবা বলো তো? এই যে আমি বক্স করে দিচ্ছি, সেটা হলো দেওয়া আছে x মাইনাস 1 by x লিখে তারপর এতটুকু করে নিবা। অতঃপর আমরা প্রদত্ত রাশি দিয়ে এই কার্যকলাপ করা শুরু করব। তারপর দেখো ওই যে a কিউব প্লাস b কিউব কি ছিল? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো x প্লাস 1 by x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 by x ইন্টু x প্লাস 1 by x। তাহলে খেয়াল করে দেখো আমাদের x প্লাস 1 by x এর মান জানি আমরা কি পেলাম? রুট 29, আর আমরা এটাতে কি দিব বলো? কিউব দিব, মাইনাস 3। এই দেখো x আর 1 by x কাটাকাটি চলে যায়,
আর আমরা জানি যে x প্লাস 1/x এর মান হলো 20√29, সরি। তো খেয়াল করে দেখো √29 কিউব, এটার ভ্যালু কি হবে? ঠিক একটু চলো তো আমরা রাফে দেখে নেই যে কিউব থাকলে, রুটের উপর পাওয়ার কিউব থাকলে আমরা কিভাবে ভ্যালুগুলা বের করতে পারি। সাপোজ √3 কিউব, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো 3টা √3 কি আকারে আছে বলো তো? গুণ আকারে আছে। আর আমরা কিন্তু জানি যে রুট গুণ করলে কিন্তু রুট কেটে যায় না, 2টা √3 মিলে কিন্তু একটা 3 হয়ে যায়। তো √3 কিউব মানে কত? 3√3। তাই √29 কিউব মানে কত হবে বলো তো? হ্যাঁ, 29√29 মাইনাস কত? 3√29। তার মানে দেখো আলটিমেটলি আমরা অ্যান্সারটা কত পাচ্ছি? 26√29। তো আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেনের জন্য কিন্তু এটাই অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? সো দেখো এরপর কিন্তু আমরা আমাদের 3 নাম্বার সংক্ষিপ্ত কোশ্চেনটায় চলে যাব। চলো দেখি আমরা এটার সলভে যাই। তো আমাদের দেখো 3 নাম্বার কোশ্চেনটা ছিল যে সংক্ষিপ্ত কোশ্চেনটা a কিউব মাইনাস 21a মাইনাস 20, এটাকে কি করো বলো? উৎপাদকে বিশ্লেষণ করো। চলো আমরা কোশ্চেনটা আরেকবার দেখে আসি, ঠিক আছে কিনা। দেখো আমরা কোশ্চেনটা আরেকবার দেখে আসি। দেখো a কিউব মাইনাস 21a মাইনাস 20 একে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো চলো দৌড়ে যাই, আমরা ওটা জলদি করি হিসাব কিতাব। তো এইটা করার জন্য কিন্তু আমাদের নিয়মটা জানা লাগবে। এই উৎপাদকের বিশ্লেষণকে আমরা ভাগশেষ উপপাদ্য নিয়মে সলভ করব, ঠিক আছে। তারপর তোমাদের জন্য এটাই রয়েছে একটা ক্যালকুলেটর ট্রিক, কিভাবে আনসারটা ঠিক আছে কিনা জানা যায়। তো এটা করার জন্য যেটা করতে হবে তোমাদের, এইটাকে আমরা রাফ একটা কাজ করি। এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে না, আমরা রাফ শিখার জন্য। তো আমরা কি করতে পারি? আমরা দেখো এই যে a এর মান কত বসালে এই পুরো রাশিটার মান 0 হয়ে যায়, আমরা সেটা চিন্তা করব, ঠিক আছে। চলো তো এর মান চলো 1 বসিয়ে দেখো। তো 1 বসালে 1 কিউব মাইনাস 21 ইন্টু a1, এর মান 1 যেহেতু, তো মাইনাস 20। তো এটা আলটিমেটলি দেখো কত আসতেছে। এটা কিন্তু যদি আমরা 1 বসিয়ে দেখি তাহলে কিন্তু 1 কিউব 1 হয়, মাইনাস 21 হয়, আর কত? মাইনাস 20। তাহলে খেয়াল করে দেখো এটা তো 0 হচ্ছে না, এটা হচ্ছে গিয়ে হলো মাইনাস 40 হচ্ছে। তো চলো মাইনাস 1 বসায় দেখি। এর মান যখন আমরা মাইনাস 1 বসাবো তখন কিন্তু দেখো আমাদের কি হচ্ছে? মাইনাস 1 টু দি পাওয়ার কিউব মাইনাস 21, এর মান মাইনাস 1, তাই দেখো আমি কিন্তু ব্র্যাকেটে মাইনাস 1 দিলাম, মাইনাস 20। তাহলে খেয়াল করে দেখো মাইনাস 1 কিউব কত হয়? মাইনাস 1ই হয়। আবার মাইনাসে কত হলো বলো? এই দ্বিতীয় চিহ্নটা কিন্তু প্লাস হয়ে গেল। আর 21 ইন্টু 1 21ই হয়, আর মাইনাস 20। তাহলে দেখো মাইনাস 1 আর মাইনাস 20 কত হচ্ছে? মাইনাস 21 প্লাস 21। তার মানে এরা 0 করে ফেললো। তার মানে এর মান জানি কত বসালে মাইনাস 0 হলো মানটা? মাইনাস 1 বসালে। তাহলে আমার চলো একটা উৎপাদক হবে হলো এই রাশিটার জন্য a প্লাস 1। তো আমি চলো অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। তাহলে a প্লাস 1 কয়বার লিখবা? যেহেতু এর পাওয়ার কিউব আমরা লিখবো হলো 3 বার। 3 বার লিখলাম। লেখার পর এবার খেয়াল করে দেখো এখানে a আছে, তো এর সাথে কত গুণ করলে a কিউব হবে? অবশ্যই a স্কোয়ার, তাই না? তাহলে এখানে কত? a কিউব হবে প্লাস কত? a স্কোয়ারের সাথে 1 গুণ করে দিবা, প্লাস a স্কোয়ার। তো খেয়াল করে দেখো প্রথম লাইনে কিন্তু আমাদের কিন্তু কোনো a স্কোয়ার বোধক রাশি নেই। তাহলে এই প্লাস a স্কোয়ারকে এখন কি করতে হবে? বাদ দিতে হবে। তো এখানে তো a আছে, এর সাথে তুমি যদি মাইনাস a গুণ করে দাও, মাইনাস a টাইমস a কত হচ্ছে? মাইনাস a স্কোয়ার হয়ে গেল। আর আরেকটা কি? প্লাসে মাইনাসে মাইনাস a গুণ 1 কত? এই হলো। এবার খেয়াল করে দেখো মাইনাসে একটা মাইনাসে আছে, এখনো কয়টা মাইনাসে দরকার? মাইনাস 21 হতে 20টা মাইনাসে দরকার। তাহলে দেখো এখানে কিন্তু a রয়েছে, তার মানে আমি জাস্ট কি করব? মাইনাস 20 দ্বারা এইখানে লিখে দিব। তাহলে এখানে লিখে দিলে কি হচ্ছে? মাইনাস 20a আর মাইনাস, এই দেখো মাইনাসে প্লাসে মাইনাস 20, তাই না? তাহলে দেখো আমার কিন্তু
এখানে কিন্তু একটা ম্যাজিক ট্রিকের মতো হয়ে গেল যে স্যার আপনি তো আসলে দ্বিতীয় লাইন না লিখে এই তৃতীয় লাইন করে ফেলছিলেন। দেখো কিভাবে আসলে দ্বিতীয় লাইনটা বুঝে বুঝে করা যায়। আসলে তৃতীয় লাইন লিখে তারপর দ্বিতীয় লাইনটা এই অঙ্কের ক্ষেত্রে করতে হয়। তারপর দেখো আমি পরবর্তী টার্মগুলো অন্য কালি দিয়ে লিখছি a+1, আর ওই পাশে কি থাকতেছে বলো, a² - a -20। তারপর খেয়াল করে দেখো তো a+1, এই পরের অংশটুকু তোমরা অবশ্যই পারো যে a² - a -20 কে কিভাবে স্যার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ মানে কি, উৎপাদক মানে তো ভাঙা, ভাঙতে হবে। তার মানে কি তোমরা সবাই অবশ্যই মিডল টার্ম পারো, তাহলে এতটুকু মিডল টার্ম করে ফেলি চলো আমরা। তো 20 কে ভাঙলে কি আসছে বলো, 2 টাইমস 2 দিয়ে দিলে 10, আবার 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি 5 চলে আসছে, তার মানে 4 আর 5। তাহলে চলো আমরা লিখে ফেলি a² - 5a + 4a - 20, তাই না বলো। আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। তাহলে দেখো তো a+1, তারপর দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম দুইটার ভিতর থেকে আমি a কমন নিতে পারি, তাহলে a - 5 + 4, দ্বিতীয় পরের দুইটার মধ্যে থেকে 4 কমন নেওয়া সম্ভব। তাহলে কি a - 5, ওই যে মিডল টার্ম আমরা করেছি অবশ্যই সবাই। তাহলে দেখো এখানে কি রইল a+1, আর পরবর্তীতে a - 5 হলো কমন নেওয়া যায়, তাই না, a - 5 হলো কমন নেই চলো। আর কি রইল a+4 রইল। তাহলে দেখো এই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এখন কেউ যদি বলো যে স্যার এটাকে কিভাবে ক্যালকুলেটরে করা যায়, একটু চলো দেখে নেই। দেখো এইটাকে ক্যালকুলেটরে কিন্তু করা যায়। তুমি যদি ক্যালকুলেটরে তোমার মোট বাটনটাকে প্রেস করো, এই যে মোট বাটনটাকে, তো মোট বাটনটাকে তুমি 3 বার প্রেস করলে কিন্তু EQN ইকুয়েশন একটা বাটন পাবা। আমি হলো MS সিরিজের ক্যালকুলেটর দিয়ে বলছি। তো ইকুয়েশনের জন্য 1 প্রেস করবা। তো 1 এ প্রেস করার পর খেয়াল করে দেখো আননোন একটা কথা আসবে। তো তুমি কি ক্যালকুলেটরে এই যে মাঝখানে গোল অংশটা আছে তার ডান সাইডে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এখানে ডিগ্রি লেখে 2 অথবা 3 লেখা আছে। তো আমাদের দেখো এখানে কিন্তু এর পাওয়ার কত, কিউব, মানে 3 মানে কি আমাদের অ্যান্সার কিন্তু 3টা আসবে উৎপাদক। কিন্তু দেখো a+1, a - 5, আবার কি a+4 আসলো, তাই তো। তো খেয়াল করে দেখো আমরা এবার কি করতে পারি, ডিগ্রি ওইখানে আমি 3 তে প্রেস করব, কারণ কি হয়েছে আমার পাওয়ার 3। তো এর মান কত, খেয়াল করে দেখো a কিউবের সহগ কত 1, তাই আমি 1 দিলাম। তারপর দেখো b এর মান হলো a স্কয়ারের সহগ কত, a কিউবের পর কত বলো a স্কয়ার, তো a স্কয়ারের সহগ কত 0, ঠিক আছে। তারপর কত c এর মান কত জিজ্ঞাসা করছে, দেখো তো a এর সহগ কত -21, সো -21 বসায় দাও। আর d এর মান কত -20, তো ওই যে ডি হলো কোনটা, এ নাই তো 20 এর সাথে -20 এর সাথে না। তাহলে খেয়াল করে দেখো তারপর আবার ইকুয়াল দাও। ইকুয়াল দিলে দেখো x1 এর মান 5 চলে আসলো, x2 এর মান -4 চলে আসলো, আর x3 এর মান -1 চলে আসলো। ওই যে খেয়াল করে দেখো এর মান -1 বসালে কি এই পুরো উৎপাদকের মানটা 0 চলে আসছে, ওই রাশিটার মানটা 0 চলে আসতেছিল। ঠিক তেমনি এটার মান যদি 5 অথবা -4ও বসানো হয় মানটা 0 চলে আসবে। এইটাই হলো বোঝা যায়। এই দেখো লাস্টের লাইনটা হলো কিন্তু এই জিনিসটাই কিন্তু সিম্বলাইজ করতেছে। যাই হোক এটাই কিন্তু এটার অ্যান্সার। তো তোমরা একটু ঝটফট করে ফেলতে পারো, আর একটু বুঝে নিও, বোঝাটা কিন্তু দরকার আছে। এখন একটা জিনিস, অনেকে আবার এই মোডটা আনার পর ক্যালকুলেটর কিন্তু রিসেট করতে পারবে না। সো ভিডিওটা ঠান্ডা মাথায় দেখো, তোমার শিফট বাটনে প্রেস করতে হবে, মোড বাটনে প্রেস করে তুমি 3 তে ক্লিক করে তারপর ইকুয়াল বাটনে প্রেস করে দেখবা, তাহলে দেখবা রিসেট অল কথাটি আসবে এবং তোমার ভিডিওটা কিন্তু এই ক্যালকুলেটরের কিন্তু এই মোডের যে ইন্টারচেঞ্জ হয়েছে সেটা কিন্তু রিসেট হয়ে গেল। বোঝা গেছে হয়তোবা তোমাদের সবাই। তো এই ছিল আমাদের কিন্তু 3 নাম্বার প্রবলেম পর্যন্ত সলভ। এরপর আমরা চলো আমাদের 4 নাম্বার প্রবলেমটায় যাই। তো 4 নাম্বার কোশ্চেনটা দেখিয়ে আসি, চলো সবাই আমরা আবার একটু ঘুরে আসি। 4 নাম্বার প্রবলেমটা কি ছিল, 4 নাম্বার ছোটখাটো প্রবলেমটা ছিল হলো x টাকার x% সরল মুনাফা 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত। দেখো প্রবলেমটা একটু কমপ্লিকেটিভ লাগতে পারে কিন্তু আসলে কিন্তু সহজ। চলো আমরা সবাই মিলে সলভ করি, চলো 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 চলো। তো দেখো এখন আমরা আমাদের 4 নাম্বার প্রবলেমটা সলভ করব। তো 4 নাম্বার প্রবলেমটা হলো কি ছিল, x টাকার x% সরল মুনাফায় বলে দিয়েছে মুনাফায় 4 বছরের মুনাফা কিন্তু কত টাকা বলো, x টাকা।
টাকা হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এটা বের করতে বলবে। এই তোমাদের অবশ্যই সবার কিন্তু মনে আছে যে সরল মুনাফার সূত্রটা কি স্যার? সরল মুনাফা আমরা অনেকবার করছি, আই ইজিক্যাল টু কত বলো? পি এন আর, তাই না? তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা এখানে আয়ের ভ্যালুটা কত, চলো একটা একটা করে ভ্যালু বসাই। 4 বছরের মুনাফা কত টাকা পেলা? এক্স টাকা পেলা। তার মানে তোমার সরল মুনাফা কত, আয়ের মান কত হবে বলো? এক্স, তাই না? পি মূলধন, পি দ্বারা কি মূলধনকে ডিফাইন করে, তো মূলধন কত টাকা দিয়ে এইটা রাখা হয়েছিল? এক্স টাকার, তাই পি এর মানও কিন্তু এখানে এক্স হবে। এন হলো কত? বয়সকে বোঝায়, তো এন এর মান জানি কত হবে? কত বছরের জন্য রেখেছিলা? 4 বছরের জন্য, তাহলে এন এর মান হবে কত? 4, তাই না? তো চলো আমরা একটু ডট গুণ ইউজ করি, না হলে আবার কনফিউজিং হয়ে যেতে পারে অনেকের জন্য। আর আর হলো কি? রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার, কত পার্সেন্ট সরল মুনাফায় রেখেছিলাম আমরা? x%। তো x%কে আমরা কিভাবে লিখতে পারি বলতো? x/100, তাই তো? তাহলে খেয়াল করে দেখো আফটার দ্যাট আমরা কি করতে পারি, যে x সমান সমান দেখো x গুণ x সমান x² হচ্ছে, আর 4 দিয়ে যদি আমরা 100কে কেটে ফেলি তাহলে কিন্তু বলো 25 হচ্ছে, তাই না? তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে এই 25কে x এর সাথে গুণ করে দেই আমরা, ওই যে আর গুণ 25x = x²। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি x দ্বারা উভয় পক্ষকে ভাগ করি আমরা কিন্তু x এর মান পেয়ে যাচ্ছি। x এর মান কত আসছে বলো তো? x = কিন্তু 25। এই দেখো এটাই কিন্তু আমাদের 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো চলো আমরা আমাদের 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। তোমরা একটু তাড়াতাড়ি তুলে ফেলো তো, তুলে ফেলো, দরকার হলে ভিডিওটা একবার পজ করে তুলে নাও। হ্যাঁ, 5 নাম্বার কোশ্চেনে আমাদের দেওয়া ছিল, চলো কি দেওয়া ছিল আমরা একটু লিখি। 5 নাম্বার কোশ্চেনে আমাদের দেওয়া ছিল, আচ্ছা চলো আমরা আবার একটু কোশ্চেনটা দেখে আসি। 5 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া ছিল? বেশ দূরে ছিল, যাই হোক 1/p = √5 - 2 হলে p² এর মান কত? আমাদের এই কোশ্চেনটা করতে হবে। তো চলো আমরা করা শুরু করবো এখনই, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে করে ফেলতে পারবো। এটা আহামরি কঠিন কিন্তু প্রবলেম না। তো দেখো আমাদের দেওয়া আছে 1/p = √5 - 2। অনেকে আবার বলবা স্যার 2 তো একটা সুন্দর সংখ্যা, ওকে আগে দিলে কি হবে না? না, ওকে কিন্তু আগে দেওয়া যাবে না। তো খেয়াল করে দেখো 1/p = √5 - √2। তো দেখো আমাদের এখন কিসের মানটা বের করতে হবে? p² এর মান বের করতে হবে। তার জন্য তোমরা কি করবা বলো? দেওয়া গিভেন দ্যাট বা দেওয়া আছে লিখে 1/p = √5 - 2 লিখবা। তারপর করবা কি, যে সুতরাং p সমান, তাই p সমান আমরা কি করতে পারি? দেখো আমরা 1/p এর ভ্যালু কিন্তু জানি, তাহলে p এর ভ্যালু কিভাবে বের করে? ঠিক ওইভাবেই খেয়াল করে দেখো p সমান কিন্তু আমরা এটাকে উল্টে দিতে হবে, তাই না? তাহলে এটা কি চলে আসবে বলো তো? 1/√5 - 2। এবার খেয়াল করে দেখো তাহলে এই ভ্যালুটাকে চলো একটু সুন্দর ভ্যালুতে নিয়ে যাওয়া যাক। ওই যে এর অনুবন্ধী রাশি কি হবে? √5 - 2 এর, অবশ্যই তোমরা জানো √5 - 2 এর অনুবন্ধী রাশিটা হবে হলো √5 + 2। তো √5 + 2 দ্বারা আমাকে লব আর হরে কি করতে হবে বলো? গুণ করতে হবে। একদম ঠিক, তো গুণ করে দিলাম। তো লব আর হরে গুণ করার পর খেয়াল করে দেখো √5 + 2 উপরে লিখলাম, আর নিচে জানো কিসের সূত্র একটা পড়ে গেছে? a + b * a - b। তোমরা সবাই জানো এই সূত্রটা হলো কার? a² - b² সমান, আমরা সবাই এই সূত্রটা ভালো পারি ইনশাআল্লাহ। তো a + b * a - b, তাহলে খেয়াল করে দেখো এখানে কি সূত্র পড়লো? √5² - 2²। তো √5² কত? স্কয়ার রুটে কাটা, তাহলে এটা দাঁড়াচ্ছে 5 - 4, আর উপরে কি দাঁড়াচ্ছে? √5 + 2। তাহলে খেয়াল করে দেখো 5 - 4 কত হয়? 1 হয়। তো আমি আর 1টা লিখলাম না, তার মানে খেয়াল করে দেখো তো আমি p এর মানটা কি পেয়ে গেলাম বলো তো? √5 + 2 পেয়ে গেলাম, তাই তো? এবার খেয়াল করে দেখো আমাদের কিসের মান? আমাদের কি p এর মান চেয়েছে? না, আমাদের কিন্তু p² এর মান চেয়েছে। তো চলো p² এর মানটা বের করা যাক। তো এই যে p এর মানটা পেয়েছি, এইটাকে এবার কি করতে হবে? আমি রেড কালার দিয়ে লিখছি, স্কয়ার করতে হবে। তো আমি p = √5 + 2, তাই তো? তাহলে আমার দেখো আমি লিখছি, তো সুতরাং আমি জানি p = √5 + 2। তো আমি উভয় পক্ষে আসলে কি করলাম পরবর্তী লাইনে? এই যে p² = √5 + 2 হোল স্কয়ার, আমি উভয় পক্ষে স্কয়ার করলাম বা বর্গ করলাম। তো খেয়াল করে দেখো √5 + 2 হোল স্কয়ার, এটা কি করব এখন আমরা? এখন ওই যে a + b হোল স্কয়ারের একটা সূত্র ছিল, a² + 2ab + b², ঠিক সেই সূত্রটাই ফালাবো। চলো আমরা ফালাই তো। √5² কি হলো? a² হলো
প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু 2ab হলো। এবার কত b স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার হবে। তাহলে খেয়াল করে দেখো তো রুট 5 আর স্কোয়ার রুটে অবশ্যই কাটা চলে যায়, তাহলে 5 প্লাস 2 ইন্টু 2 কত হয় 4, রুট 5 প্লাস 2 স্কোয়ার কত হয় 2 স্কোয়ার হয় হলো গিয়ে 4। তাহলে খেয়াল করে দেখো 4 প্লাস 5 কত হচ্ছে 9 প্লাস 4 রুট 5। তো খেয়াল করে দেখো এই দেখো আমরা কিন্তু পি স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম কত 9 প্লাস 4 রুট 5, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। তার মানে আমাদের 1/p এর মান দেওয়া থাকলে আমরা প্রথমে p এর মান বের করেছি, তারপর কিন্তু দেখো p স্কয়ারের মান বের করে ফেলেছি। তো এই হলো গিয়ে আমাদের দেখো প্রবলেমটার সলভ। আমরা কিন্তু 5টা সংক্ষিপ্ত কোশ্চেন সলভ করে ফেললাম, এখনো কিন্তু সৃজনশীল বাকি রয়েছে। এবার শোনো, এবার কিন্তু আমাদের সিকিউ করবার পালা। তোমরা যদি জলদি জলদি ভিডিওটা হয়ে যায় তোমরা কি করবে, একটু পজ করে নিও কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো দেখো আমাদের কোশ্চেন নং 3 মানে সৃজনশীলটা কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু m। একবার পড়ে নিই, একবার বোঝার চেষ্টা করি। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু n এন্ড a কিউব প্লাস বি কিউব সমান p কিউব দেওয়া। এটা আমাদের সৃজনশীলের উদ্দীপক। আর ক নম্বরে বলে দিয়েছে m ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। তো চলো আমরা রিল্যাক্স হয়ে যাও তোমরা, দেখো আমরা 3 নং সৃজনশীল সলভ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো আমরা 3 নং সৃজনশীলে চলে আসি। 3 নং জায়গা নিয়ে নিলাম। তো 3 নং প্রশ্নের এটা আমরা কত করছি বলো, 3 নং প্রশ্নের আমরা ক করছি, ঠিক আছে? তো চলো একটু ভালোভাবে করা যাক। 3 নং প্রশ্নের উত্তর ক। তো 3 নংয়ের কতে আমাদের দেখো কি যেন বলে দেওয়া ছিল, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু m। কিন্তু m এর মান জানি কত বলে দিয়েছিল, তারা বলে দিয়েছিল কিন্তু m এর মান যদি 0 হয় তাহলে দেওয়া আছে দিয়ে লেখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু m এবং m এর মান কিন্তু 0। তাহলে বা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারো 0 লিখতে পারো। তাহলে সেখান থেকে কি আমরা একটা ভ্যালু চাইলে বের করে ফেলতে পারি না, a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি? অবশ্যই কিন্তু আমরা পারি, তাই তো? তাহলে এরপরে আমাদের বলছে দেখাও যে, তার মানে লেফট সাইড লিখতে পারো বা কেউ চাইলে অন্য কিছু তুলতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা এইখান থেকে লেখা শুরু করি। লেফট সাইড সমান সমান চলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা সমাধান আমাদের জানি কি প্রমাণ করতে বলছে, 0 হবে। তো চলো আমরা কি করি, a কিউব প্লাস বি কিউব, একটা সূত্র মাথায় আসতেছে না বলো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। একটু আগে না ব্যবহার করলাম আমরা, তো ওইটাই চলো আবার লিখে ফেলি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। বলবা স্যার সি কিউব আর 3abc কি দোষ করলো, ওদের আপাতত রেখে দাও, ওইভাবেও অঙ্ক করা যেত, বাট আপাতত চলো রেখে দিই। তাহলে প্লাস সি কিউব মাইনাস 3abc ওদের রেখে দিলাম। রেখে দেওয়ার পর a প্লাস বি এর মান কি পেয়েছি আমরা, মাইনাস সি পেয়েছিলাম। কোথা থেকে, এই দেখো যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 লাইন, সেই লাইন থেকে কিন্তু আমরা জানি, তাই না? তাহলে এই যে a প্লাস বি এর মান মাইনাস সি বসায় দিলাম, এইখানেও কি a প্লাস বি এর মান মাইনাস সি বসায় দিলাম। ওকে এভরিওয়ান, কোনো সমস্যা নাই। তাহলে দেখো মাইনাস সি কিউব আমরা শিখেছি যদি পাওয়ারটা বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা কিন্তু থেকে যায়, তাই না? তাই এটা কত হবে, মাইনাস সি কিউব হবে। আর এই যে দেখো মাইনাস 3ab ব্র্যাকেটে মাইনাস সি, তাহলে সেটা কি হবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাস 3abc হবে। এবং কি পরবর্তীতে কি ছিল, প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে দেখো আমাদের কিন্তু কাটাকাটির পর্যায়ে চলে আসলো, যে প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা, প্লাস 3abc মাইনাস 3abc কাটা, তার মানে সবাই কাটাকাটি চলে গেছে, কত থাকবে 0। তার মানে দেখো লেফট সাইড সমান সমান রাইট সাইড। এন্ড আমাদের যেহেতু দেখাতে বলছে চলো একটু সুন্দর করে লিখে দাও, তো শুট সুন্দর করে লিখছো, অঙ্ক শেষ। তো ক কিন্তু করে ফেললাম, তোমরা তুলে ফেলো, এবার বুঝছো, এবার তুলো, একটু পজ করে নিও ভিডিওটা। তারপর চলো আমরা খ নম্বর অঙ্কে যাই। হ্যাঁ, আমাদের খ নম্বর অঙ্কে বলেছে যে দেখো সি ইজ ইকুয়াল টু, এবার কিন্তু সি এর মান 0। হ্যাঁ, দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। চিন্তা করে করি, কোনো অসুবিধা নেই, আর আমরা তো আছি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সলভ করে ফেলতে পারবো। তো এবার চলেন আমরা লেখা শুরু করি 3 নং প্রশ্নের উত্তর খ, ঠিক আছে? তো
এইবার প্রথম যে ভ্যালুটা দিয়ে দিছে সেটা কি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু m ছিল, এটা আমাদের গিভেন ভ্যালু ছিল, তাই না? এবং আমাদের আরো কিছু কিন্তু রাশিমালা সেখানে দেওয়া ছিল। সেই রাশিমালাগুলো হলো, আচ্ছা চলো আমরা একটু মানগুলো তুলে আনি। হ্যাঁ, মানগুলো একটু আরেকবার দেখে আসি কি ছিল মানগুলো। ওকে, মানগুলো আরেকবার দেখে নিলাম। তো আমাদের দ্বিতীয় যে মানটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু n, আর আমাদের আরেকটা ভ্যালু দেওয়া ছিল a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p। হ্যাঁ, তো আমাদের এইটা ছিল। তো এইখান থেকে প্রথমে আমরা অঙ্কটা দেওয়া আছে দিয়ে তুলে নিবা এই তিনটা। তো c এর মান যেহেতু 0, তাহলে c ইজ ইকুয়াল টু 0 দিয়ে হলে, ঠিক আছে, c ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কিন্তু আমরা একটু ইকুয়েশনগুলো চেঞ্জ হবে। যেমন কি a প্লাস b সমান সমান কি m হবে, আর কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কিন্তু n হবে, কারণ c স্কয়ারের মান 0, তাই না? আর a কিউব প্লাস b কিউবে ইজ ইকুয়াল টু এটা p কিউবই রইবে। আর আমাদের জানি কি প্রমাণ করতে বলেছিল, চলো আরেকবার একটু দেখি কোশ্চেনটা। যে আমাদের বলছিল m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। আচ্ছা লিখে নেই, একবার লিখে নেই। আমাদের যেটা প্রমাণ করতে হবে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। এবার লিখে রাখছি, এবার আমরা করব। এবার চলো লেফট সাইডে যাই। লেফট সাইডে গেলাম, তোমরা অন্যভাবেও করতে পারো, প্রদত্ত রাশি দিয়ে করলেও সমস্যা নেই। তাহলে m কিউব প্লাস 2p কিউব, তাই না? তো m কিউব, এবার কিন্তু m এর মান কি a প্লাস b প্লাস c না, কিন্তু এবার কিন্তু m এর মান a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউব প্লাস 2 আর p কিউব। এই জায়গায় এসে আমরা সবাই ভুল করি, এখানে কিন্তু p কিউবের মান এখানে দেওয়া আছে। এখানে কিন্তু এই p কিউবের মানে কি a কিউব, a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউব। অনেকে আবার কি করি এর উপর আবার কিউব দিয়ে দেই, না, এখানে জাস্ট কি হবে 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব a কিউব প্লাস b কিউব বসিয়ে দিব, তাহলেই ইনাফ। তাহলে দেখো a প্লাস b হোল কিউব। এইবার স্যার কোন সূত্র বসাবো? এবার কিন্তু আমরা উৎপাদক করছি। সো a প্লাস b হোল কিউবের কোন সূত্রটা? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3, সবারই মনে আছে, ab স্কয়ার প্লাস b কিউব। হ্যাঁ, আর 2 দিয়ে a কিউব প্লাস b কিউবকে গুণ করে দিই, চলো। তাহলে 2a কিউব প্লাস 2b কিউব। বি কিউবকে অনেকে বেকুব বলো, তাই না? তো দেখো আমরা অঙ্ক মজার সাথে করতে হবে। তো 2a কিউব আর একটা a কিউব সামনে আছে, তার মানে মোট কয়টা a কিউব বলো? 3টা a কিউব, মানে 3a কিউব। একটা b কিউব আর 2টা b কিউব পরে আছে, তার মানে কত? 3b কিউব, তাই না? আর কত? 3a স্কয়ার b। আচ্ছা আমরা একটু উল্টা না, আস্তে ধীরে যাই, কোনো অসুবিধা নেই। এই যে তারপর দেখো 3a স্কয়ার b কে লিখছি আমি, তারপর 3ab স্কয়ার কে লিখলাম, আর লাস্টে কত? এই যে b কিউব আর 2b কিউব বাকি যেহেতু, তার মানে 3b কিউব হয়ে গেল। এবার তারপর খেয়াল করে দেখো, আমরা এই পুরো রাশি থেকে কিন্তু সবার কাছে 3 আছে, কমন নিয়ে ফেলি, চলো। তাহলে কমন নিলে কি দাঁড়াচ্ছে বলো তো? a কিউব প্লাস a স্কয়ার b। কমন নেওয়া মানে কিন্তু ভাগ দেওয়া ওই জিনিস দিয়ে, তো কমন নিয়ে ফেলছি আমরা ab স্কয়ার প্লাস b কিউব, হয়ে গেল। এখনো কি আনসারের ধারে কাছে গেছি বলো? 3mn কি মিলছে? কিন্তু আমাদের কিন্তু খুবই জলদি অঙ্কটা মিলতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো চলো তো আমরা মিলাই যে 3 হলো কমনে আছে। তারপর খেয়াল করে দেখো প্রথম দুইটা রাশি মানে a কিউব প্লাস a স্কয়ার b থেকে কমন নিব, আবার ab স্কয়ার প্লাস b কিউব থেকে কিন্তু কমন নিব। তো প্রথম দুইটা রাশি থেকে কি কমন নেওয়া যায়? a স্কয়ার কমন নিই, চলো। তাহলে কি প্রথমটা থাকতেছে কি a প্লাস b, আর পরের দুইটা রাশি থেকে কিন্তু b স্কয়ার আর b কিউব থেকে b স্কয়ার কমন যায়, তাহলে কি ওইখানেও থাকে কিন্তু a প্লাস b, তাই না? তাহলে দেখো এখানে কি হলো, তো এখানে 3 ইন্টু a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো একটু যদি তোমরা মনে থাকে যে a প্লাস b এর মান কিন্তু m, আর এই অঙ্ক মতে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কিন্তু n। তাহলে দেখো লেফট সাইড সমান রাইট সাইড হয়ে গেল। তো এই অঙ্কটায় আমাদের কি বলছিল দেখে আসি, কি বলছিল, দেখাতে না প্রমাণ করতে? আমাদের হলো গিয়ে দেখাতে বলছিল, তার মানে তোমরা শুট লিখে দিবা, তাই না? আচ্ছা, তারপর আমরা আস্তে ধীরে আবার পরের লাস্ট সৃজনশীলের লাস্ট অঙ্কটায় যাচ্ছি। এখানে চলো আমরা সবাই শুট লিখে দিই, স্টাইল করে লিখবা, ঠিক আছে? দুইটা অঙ্ক তো হয়ে গেল।
সৃজনশীলেরও, আর বেশি বাকি নেই। হ্যাঁ, তোমাদের যেইটা প্রয়োজন, তোমরা যেইটা করতে অসুবিধা হবে, পুরো ভিডিওতে সবগুলো ইনশাল্লাহ আমরা কভার আপ করবো। তোমার যেটাই সমস্যা হবে সেটা করে নিবা বা দেখে নিবা। হ্যাঁ, তো আমাদের 3 নম্বরে বলছিল m = 10 আর n = যদি 38 হয়, তাহলে a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ারের মান নির্ণয় করো। একদম কঠিন অঙ্ক না কিন্তু। হ্যাঁ, আমরা চলো দেখি, পারবো আমরা সবাই। তো এবার দেখেন 3 নং প্রশ্নের উত্তর গ, তাই না? আমাদের কি বলে দিয়েছিল? m এর মান 10 বলে দিয়েছিল এবং n এর মান কিন্তু 38 বলছিল, তাই না? প্রবাবলি। তো দেখো m এর আরেকটা মান কিন্তু দেওয়া আছে, সেটা কি a + b + c। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে। আচ্ছা, তুমি প্রথমে তুলে নিও যে দেওয়া আছে m = 10, n = 38, তারপর কি a + b + c = m, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার = n। তারপর তুমি কি লিখতে পারবা প্রশ্ন মতে a + b + c = কি 10 লিখে দিতে পারো, কারণ m এর মান কিন্তু 10। আবার তুমি লিখতে পারো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার = n না লিখে কি লিখতে পারবা বলো তো? 38 কিন্তু লিখতে পারবা। তো চলো 38 লিখে দিই। এবার আমাদের প্রদত্ত রাশি দিয়ে কিসের মান বের করতে বলছে স্যার? বলেন আপনারা। a - b হোল স্কয়ার, অঙ্কের সাথে কিন্তু কথা বলতে হয়, নাহলে কিন্তু অঙ্ক কথা বলে না। প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার। আমরা সবাই a - b হোল স্কয়ারের সূত্র পারি, তাই না? a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রটাই আমি দেখো সব ক্ষেত্রে লিখবো। তো b - c হোল স্কয়ারের ক্ষেত্রে কি হবে? b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। আর c - a হোল স্কয়ারের ক্ষেত্রে কি? c স্কয়ার মাইনাস 2ca বা ac, দুইটাই রাইট, প্লাস a স্কয়ার। তাহলে এখানে যদি তুমি হিসাব কিতাব করো তাহলে কি দাঁড়াচ্ছে? দুইটাই a স্কয়ার আছে, তাই আমি আগে 2a স্কয়ার লিখে ফেললাম। দুইটা b স্কয়ার আছে, তাহলে 2b স্কয়ার লিখে ফেললাম। দুইটা c স্কয়ার আছে, তাহলে আমি 2c স্কয়ার লিখে ফেললাম। আর কি কি আছে? -2ab আছে, -2bc আছে, -2ca আছে। তো এইবার লক্ষ্য করো যে প্রথম 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার থেকে আমি 2 কমন নিতে পারি। কেন কমন নেবেন স্যার? কেন? এখনই দেখতে পারবা, কারণ আমরা আসলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মানটা কিন্তু জানি। কত ছিল? 38 ছিল, তাই না বলো? আর মাইনাস এই যে -2 * ab -2bc -2ca, এখানে তুমি একটু কষ্ট করে যদি -2টা কমন নিয়ে ফেলো, তাহলে -2ab প্লাস ওই যে মাইনাস কমন নিয়েছি, তাই মাইনাসে মাইনাসে প্লাস হবে, -2ab প্লাস 2bc প্লাস ca হয়ে যাবে। আর এইখানে চলো আমরা একটা ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট, কারণ আমি এখানে একটা সূত্র ফালাবো। ঠিক আছে? কোন সূত্রটা? তোমরা অবশ্যই সেই সূত্রটার সাথে পরিচিত সবাই। যে কি সূত্রটা? হলো যে 2 * ab প্লাস bc প্লাস ca। 2 * ab প্লাস bc প্লাস ca সমান সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সূত্রটা কোথা থেকে বানালেন? এটা অবশ্যই তোমাদের বইয়ে দেওয়া আছে, বা যদি জানতে চাও নেক্সট আরেকদিন আলোচনা হবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 2, আর দেখো আমরা কিন্তু এখন সূত্র লিখবো। তো এই লাইনে মানটা না বসাই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার রাখলাম, -2, আমি যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে আছি ভিতরে, তো 2 * ab প্লাস bc প্লাস, দেখো আমি কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ভ্যালু জানি, দ্যাট ইজ 38, কিন্তু আমি ab প্লাস bc প্লাস c এর মান কিন্তু জানি না। সেটা তাহলে বের করতে কিন্তু পারি কিভাবে? আমি কিন্তু a প্লাস b প্লাস c এর মান জানি, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান জানি। তো চলো আমরা একটু সূত্রটা লিখে ফেলি তো ঝটঝট করে। তো সূত্রটা হবে হলো গিয়ে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো সূত্র লেখার কিন্তু কাহিনী শেষ, তাই না বলো? তারপর দেখো আমরা আর কয়েকটু লাইন আছে। দেখো 2, এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ভ্যালু কত? 38, তাই 2 * 38 মাইনাস ব্র্যাকেটের ভিতরে রাখি। তো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এর মান কত ছিল? 10, তাই 10 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এর মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান হলো 38,
তাহলে দেখো 2 ইন্টু 38 হচ্ছে হলো গিয়ে 76 মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে 10 স্কোয়ার আছে, তার মানে হবে হলো গিয়ে 100 মাইনাস 38। তাহলে আর 2 লাইন আছে, চলো আমরা একটু উপরে যে লিখে দিই যে 76 মাইনাস, আচ্ছা 100 থেকে যদি আমরা 38 বিয়োগ করি তাহলে আমাদের আসছে হলো 100 মাইনাস 38 ইজ কামিং 62। সো 76 থেকে 62 বিয়োগ করলে জানি কত হয় স্যার? 14। তো এই দেখো আমাদের কিন্তু একটা সৃজনশীল কমপ্লিট হয়ে গেল। দেখো তার মানে অ্যান্সারটা কত হলো? 14। তো একটু ভিডিওটা পজ করে ঠান্ডা মাথায় তুলে নাও, বুঝে নাও। ওকে, সো অনেকক্ষণ হয়ে গেল তাই না? তো এখন আমরা কিন্তু জ্যামিতি যেতে যাবো। হ্যাঁ, জ্যামিতি চলো শুরু করি, ঠান্ডা মাথায় জ্যামিতি করা শুরু করি। প্রথমে বলছে কি পিকিউআর একটা সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউআর এর উপর লম্ব। তো ক নাম্বার বলছে পিকিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার হলে পিকিউআর এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা আহামরি কঠিন কিন্তু না, চলো আমরা শুরু করি। ঠিক আছে, তো দেখো আমরা করছি 1 নং প্রশ্নের উত্তর ক। প্রশ্নের উত্তর ক শর্টকাটে। তো আমাদের প্রথমে পিকিউআর একটা ত্রিভুজ দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ অবশ্যই বলছে, তার মানে তিনটার মেজারমেন্ট আমরা চেষ্টা করব সেম রাখার। তো এই হলো আমাদের ত্রিভুজ, এটাকে পি, এটাকে কিউ এবং এইটাকে চলো আর দিলাম। তো বলে দিছে পি কিউ সমান 3 সেন্টিমিটার, তার মানে এই বাহুটা 3 সেন্টিমিটার, বাকি বাহুগুলো আলটিমেটলি সমবাহু ত্রিভুজে 3 সেন্টিমিটারই হয়। তো আমরা এটাকে চাইলে ভেঙেও করতে পারি, অথবা কিন্তু আমরা পরিমিতি থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অবশ্যই শিখেছি, সেটা হলো যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো আমরা শর্টকাটে করি চলো। তো সুতরাং প্রথমে আগে শর্টকাটে দেখাচ্ছি, পি কিউ আর এর ক্ষেত্রফল দেখো কত আসে, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বর্গ একক। তো সেন্টিমিটার যেহেতু দিচ্ছে তাই বর্গ সেন্টিমিটার বলে দিলাম আমি। তো দেখো √3/4 আর বাহু কত ছিল? 3 ছিল, 3 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, তার মানে দেখো 3 স্কোয়ার হচ্ছে গিয়ে হলো 9। তাহলে দেখো 9√3/4 বর্গ সেন্টিমিটার। তার মানে চলো আমি যদি এইখানে রাখলেও হতো, কিন্তু আমি আরেক লাইন ক্যালকুলেশন করে দিই, 9 ইন্টু √3 ভাগ হলো 4, so which is coming approximately 3.897 বর্গ সেন্টিমিটার। তো এই হলো কি আমাদের এটার অ্যান্সার। কেউ যদি এটা চাও, এটা চাইলে আমরা আরো একভাবে করতে পারি, তো ওইটা আমি দেখাচ্ছি পাশে, কেউ চলো ওইটাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝে নেই, আমরা তো অঙ্কই। হ্যাঁ, তো তোমরা এটা করলেই হবে, একটা করলেই হবে, যেই কোনো একটা। সাপোজ এই যে এখানে একটা সমবাহু ত্রিভুজ যেহেতু দিয়ে দিয়েছে, পি কিউ আর এই হলো আর, তো আমরা এটা একটা লম্ব এঁকে নিতে পারি এস। তাহলে কিউ আর বাহুটার দৈর্ঘ্য হলো 3, পি কিউ বাহুর দৈর্ঘ্য 3। তাহলে খেয়াল করে দেখো কিউ এস বাহুর দৈর্ঘ্য কত হবে? 3/2, কারণ কিউ এস বাহুটা ওই বাহুটার অর্ধেক হবে। তো ওইখান থেকে পি এস বাহুটার আমরা মানটা বের করব আসলে। তাহলে পি এস ওই যে কি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা করতে পারি, তাই না? দেখো এই যে এস কোণটা কিন্তু 90 ডিগ্রি, আইদার আমরা এইভাবে করলেই হবে, বাট আমি তোমাদের আরেকটা ওয়েও দেখাচ্ছি অঙ্কগুলো করার সাথে সাথে। তাহলে পি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এস কিউ স্কোয়ার। ও আচ্ছা, চলো আমরা একটু অতিভুজ স্কোয়ার ওইভাবেই দেখাই, যে আমরা জানি দেখো যে ত্রিভুজ পি এস কিউ এ এটা একটা সমকোণী ত্রিভুজ, সেটা কি হবে বলতো? যে পি কিউ স্কোয়ার সমান সমান হবে গিয়ে পি এস স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার, তাই না? তাহলে সেখান থেকে পি কিউর মান তো আমি জানি, তো সেখান থেকে আমি আসলে বের করতে চাই হলো পি এস এর মান। তাই পি এস স্কোয়ার এক সাইডে আর সারা দুনিয়া আরেক সাইডে, তাই তো? তো পি কিউ স্কোয়ার মাইনাস এস কিউ স্কোয়ার হবে। তো পি কিউর মান হলো 3 স্কোয়ার আর এস কিউর মান কত? 3/2 স্কোয়ার। তো দেখো 3 স্কোয়ার হচ্ছে 9 আর 3/2 স্কোয়ার হচ্ছে হলো 9/4। তো লসাগু করি চলো, 4 আর এখানে 36 মাইনাস 9 which is coming 27/4। হ্যাঁ, এটা হলো পি এস স্কোয়ার এর মান আসলো। তো আমরা এখন পি এস এর মান জানবো, তাহলে পি এস এর মান কত হবে বলো? √27/4। হ্যাঁ,
তো এই এতটুকু রাখি, এইটাকে আর না ভাঙাই, এটাকে না ভাঙে আর ডাইরেক্ট আমরা চাইলে ভাঙাতে পারতাম এখানে। সুতরাং দেখো যে সুতরাং পি কিউ আর এর ক্ষেত্রফল, তো আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখছি সবাই, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমিটা কত বলো? ভূমিটা কিন্তু এখানে কিউ আর, আর উচ্চতাটা কি? উচ্চতাটা কিন্তু পিএস, তাই না? তাহলে হাফ কিউ আর এর ভ্যালু হলো 3, যেহেতু ওই যে সমবাহু ত্রিভুজের প্রতিবাহু সমান। আর পিএসটা কিন্তু খেয়াল করে দেখো আমরা বের করেছিলাম √27/4, পুরাটাই রুটের ভিতরে ছিল। আমি ভ্যালুটা বের করি নাই ইচ্ছা করে, মানে রুট থেকে বের করি নাই। তাহলে দেখো চলো আমরা এটা ক্যালকুলেট করি। √27 ভাগ আগে 4 দিবা, তারপর রুট করবা ভ্যালুটাকে, ওকে? তারপর এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করবা, যেহেতু ইন্টু 3 আছে, আর ভাগ দিবা হলো 2। দেখো আমরা দুই ভাবেই করছি, আমাদের কিন্তু অ্যান্সার সেমই আসে, 3.897 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তার মানে পারলে কিন্তু অনেকভাবেই করা যায়। তো প্রথমটা হলো সহজ, ছোট, তো এইভাবেই আমরা করতে পারি, এতে কোনো সমস্যা নেই। তো তোমরা প্রথমটাই করো, ওকে? সো এই ছিল আমাদের 1-এর ক। এবার আমরা চলো 1-এর খ নাম্বার কোয়েশ্চেন একটু পড়ি। 1-এর খ নাম্বারে বলেছে যে প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2PS। আর আমাদের এখানে বলছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, পিএস কিউ আর এর উপর লম্ব। তো একটু মনে করে দেখো, পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2PS, এই প্রমাণটা করার জন্য আমাদের কিন্তু একটা লাইন, আমরা একটু মনে করে দেখো কোন লাইনটা জানি, একটা জানি যে দুইটা মানে ত্রিভুজের 3টা বাহুর মধ্যে একটা সম্পর্ক, যে ত্রিভুজের আসলে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অলওয়েজ বড় হয়। তুমি যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে চাও, যে কোনো দুই বাহুর সমষ্টি কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তো চলো আমরা একবারে ধীরে সুস্থে আস্তে ধীরে 1-এর ক্ষয়ের অ্যান্সার টেবিল লিখব, সবাই মিলে করি, চলো। তো 1 নং প্রশ্নের উত্তর খ, ওকে? তো এই 1 নং প্রশ্নের উত্তর খতে আমি আগে চলো চিত্রটা এঁকে নিই। এই হলো কি আমাদের চিত্র। প্রথমে তো আগে চিত্রটা একটু বুঝাই তোমাদের, যে পি কিউ আর আমাদের একটা ত্রিভুজ ছিল, তার কিউ আর এর মাঝখানে মানে কিউ আর এর উপর একটা লম্ব হলো কি পিএস, এটা বলে দেওয়া আছে কিন্তু। তো আমরা চিত্রটা আগে কি মানে করছি সেটা একটু তোমাদের বুঝিয়ে দেই। এস কে এম পর্যন্ত বর্ধিত করো, এস কে এম পর্যন্ত বর্ধিত করতেছি যেন পিএস এর দৈর্ঘ্য যতটুকু পিএম এর দৈর্ঘ্য ততটুকু হবে। তাহলে খেয়াল করে দেখো, আর কি করছি আমরা, এস কমা আর যোগ করে দিচ্ছি। এই হলো গিয়ে আমাদের চিত্র। তাহলে খেয়াল করে দেখো চিত্র রেডি, সবাই রেডি? লেখা শুরু করি। এবার চলো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন তো আমাদের মোটামুটি দেওয়াই কিন্তু রয়েছে, তাই না? তো বিশেষ নির্বাচন কি, মনে করি, আচ্ছা মনে করি লিখে নিই, আচ্ছা যে বিশেষ নির্বাচন, আচ্ছা ডিরেক্ট লিখে ফেলি। পি কিউ আর ত্রিভুজে, এই ত্রিভুজে কি দেওয়া ছিল, যে কিউ আর এর উপর পিএস লম্ব, প্রমাণ করতে হবে যে কি, যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2PS। হ্যাঁ, এই হলো গিয়া বিশেষ নির্বাচন। এবার চলো আমরা অঙ্কনটা লিখি। অঙ্কন জিনিসটা কি? অঙ্কন জিনিসটা হলো তুমি নতুন ভাবে যা যোগ করলা, বিয়োগ করলা, বা চিত্রে যে পরিবর্তনগুলো করলাম সেগুলো কিন্তু অঙ্কন। তার মানে খেয়াল করে দেখো, আমাদের এই এস কে আমরা প্রথমে এম পর্যন্ত বর্ধিত করি, তো এস কে এম পর্যন্ত বর্ধিত করছি, এটা এই কথাটা কিন্তু অঙ্কনে আসবে। এস কে এম পর্যন্ত বর্ধিত করি যেন, আচ্ছা আমরা এস কে এমন ভাবে কিন্তু এম পর্যন্ত বর্ধিত করছি যেন আমাদের কি হয়, আমাদের পিএস সমান সমান এস এম হয়। মানে পিএস এর ভ্যালু যতটুক এস এম এর ভ্যালু কিন্তু ওই যে বলছিলাম ততটুকু হবে। আর কি করছি, হলো আমরা এম কমা আর যোগ করি, মানে আমরা কিন্তু এটা করেছিলাম, তাই না বলো?
এই হয়ে গেল আমাদের অঙ্কন। এবার আমরা প্রমাণে চলে যাব, আমরা অনেক ইজি ওয়েতে প্রমাণ করবো ইনশাআল্লাহ। তো চলো 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 সবাই চলো প্রমাণ করা যাক। প্রমাণের প্রথম ধাপে আমরা হলো প্রথমে এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, পি কিউ এস ও ত্রিভুজ এস আর এম এ। হ্যাঁ, আমরা আসলে মূলত এই যে পি কিউ এস এই ত্রিভুজটা আর এস আর এম এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি। তো এখানে খেয়াল করবা যে আমরা ওই যে সর্বসময়ের বেশ কিছু নিয়ম ছিল, যে বাহু 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 কোণ বাহু, তারপর হলো কোণ বাহু কোণ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ আর বাহু, এই চারটা হলো সর্বসম করার নিয়ম। তো এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করে আমরা সর্বসম করে থাকি। তো এইখানেও দেখি, চলো একটা ফালানোর চেষ্টা করি। তো 1 নম্বর ধাপে কিন্তু আছে প্রমাণের যথার্থগুলা কিন্তু তোমরা লিখো অবশ্যই। তাহলে পি এস সমান সমান এস এম হবে, পি এস সমান সমান এস এম হবে, কারণ কি এটাই কিন্তু কি অঙ্কন অনুসারে, তাই না? আমি কিন্তু আঁকছি এরকম ভাবে। তারপর খেয়াল করে দেখো যে কিউ এস সমান সমান এস আর হবে। কেন হবে? কারণ হলো গিয়ে খেয়াল করে দেখো এস কিউ আর এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তারপর দেখো এই যে এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে পি এস কিউ সমান সমান কোণ আর এস এম হবে। কেউ কি বলতে পারবে এই দুটো কোণ কেন সমান হবে? আচ্ছা শুনে নাও, বিপ্রতীপ কোণ এরা। ওই যে ছোটবেলায় পড়তা যে ক্রস সেকশন দিয়ে আমরা করতাম যে এরকম এরকম দুইটা কোণ থাকতো, এদের বিপরীত দুই সাইডের কোণটা বিপ্রতীপ হতো। তো এই দুইটাও কিন্তু বিপ্রতীপ কোণ। তাহলে দেখো দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু সমান হয়ে গেল। তাহলে এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেল? এখান থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম এই দুইটা ত্রিভুজ তাহলে সর্বসম। এবং এটা কোন ধরনের সর্বসম হবে বলো? বাহু কোণ বাহু সর্বসম। আমি কিন্তু যথার্থগুলো তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরা তুলে নিও। এরপর যেহেতু বাহু কোণ বাহু ত্রিভুজ, মানে ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে। ত্রিভুজ দ্বয় সর্বসম হলে মনে রাখবা আমরা কি লিখতে পারি? ত্রিভুজের একই দিকের বাহুগুলো সমান হয় এবং একই দিকের কোণগুলোর পরিমাপ হয়ে যায় সমান। যেহেতু সর্বসম হয়ে গেছে, তাহলে আমি কিন্তু চাইলেই লিখতে পারি এই যে পি কিউ বাহু আর আর এম বাহুটা বা এম আর বাহুটা, এই বাহু দুটা কিন্তু সমান হবে। তাহলে আমি দেখো সুতরাং দিয়ে পি কিউ সমান সমান এম আর লিখে দিলাম। আমি বাকি কোণগুলো, একটা কোণ তো সমান, বাকি কোণগুলো সমান লিখলাম না কেন? আপাতত কজ দুইটার এখন দরকার নেই। আমার এইখানে যে প্রমাণটা আছে এখানে কিন্তু বাহু নিয়েই কাজ, তাই আমি বাহু নিয়ে কাজ করতেছি, তাই না? তারপরে এবার দেখো 2 নম্বর ধাপে আসলাম। 2 নম্বর ধাপে এসে আমি হলো ত্রিভুজ পি এম আর এ, বুঝতে পারছো? এই যে ত্রিভুজটা পি এম আর, এইটা নিয়ে কাজ করতেছি। তার মানে এই ত্রিভুজটা আমি এখন কি, ওই যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হয়? বৃহত্তর হয়। তাহলে অ্যাকর্ডিং টু দিস ওয়ান, তোমরা এটা একটু এই পাশে লিখে রেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে খেয়াল করে দেখো প্রথম লাইনটা তুমি কি লিখতে পারছো? পি আর প্লাস আর এম ইজ গ্রেটার দেন পি এম। অবশ্যই কিন্তু সাইড নোটটা লিখবা, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তোমরা একটু লিখে দিও কষ্ট করে। তারপর খেয়াল করে দেখো বা দিয়ে কি লেখা যাচ্ছে। এখনো তো কিন্তু প্রমাণের লাইনে আসিনি, কিন্তু আর এম বাহুটা পি কিউ বাহুর সমান হবে, এটা কিন্তু আমরা এক নঙে প্রমাণ করে আসছি। আর আমাদের প্রমাণের স্বার্থে কিন্তু পি কিউ বাহু আসতে হবে, আর এম না। তার মানে আর এম ইজ ইকুয়াল টু পি কিউ। তাহলে পি কিউ বসা দিলাম, পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন কি পি এম হয়ে আছে, তাই না? তারপর আবার খেয়াল করে দেখো তো, পি এম বাহুটাকে ভেঙে তুমি কিন্তু চাইলে পি এস প্লাস কি লিখতে পারো? এস এম লিখতে পারো পরবর্তী লাইনে। আচ্ছা এই লাইনের যথার্থটা আমি দিয়ে দেই, আর এম বাহুটা কি আসলে পি কিউ বাহুর সমান, এটা কিন্তু 1 নঙে আমি লিখে আসছি 1 নঙে। তাহলে দেখো আমাদের পি কিউ প্লাস পি আর বা। এবার খেয়াল করে দেখো তো, তাহলে আর কি পি এস সমান সমান কিন্তু এস এম হবে। কেন? কারণ অঙ্কন কিন্তু আমরা এইভাবেই আঁকছি। তার মানে আমি পরবর্তী লাইনে কি লিখতে পারি? পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন পি এস প্লাস এস এম এর জায়গায় কি লিখলাম? পি এস লিখলাম, কারণ কি এটাই কি অঙ্কন অনুসারে, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? পি এস যোগ পি এস 2ps, আর যেটা কি পি কিউ প্লাস পি আর এর থেকে বড় হবে। তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণিত। তো এই দেখো প্রুফ করে দিলাম। দেখো শুধু অঙ্ক করলেই হবে না, বুঝে করতে হবে।
এটাই কিন্তু কথা। এখন তুমি ভিডিওটা একবার পজ করে নাও, এই জিনিসটা ঠান্ডা মাথায় আই হোপ বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, তো আমরা এখন চলো এই পরের কোশ্চেনটা দেখে আসি কি ছিল। তো 1-3 ছিল আমাদের প্রমাণ করো যে 4ps স্কোয়ার ইজ ইকুয়াল টু 3pr স্কোয়ার। আমাদের উদ্দীপক তো সেমি, যে pqr একটা সমবাহু ত্রিভুজ এবং ps ইজ গ্রেটার দেন ps, qr এর উপর লম্ব। তো চলো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে, আস্তে ধীরে করা শুরু করি। তো এই হলো গিয়ে, আচ্ছা give me a second। তো চলো 1 নং প্রশ্নের উত্তর এবার লেখো ঘ। সবাই লিখো, ভিডিও পজ করে দেখো, ঠিক আছে? বড় ভিডিও ঠান্ডা মাথায় বুঝে তারপর করা উচিত। তারপর দেখো আমি চিত্রটা এখানে এঁকে দিচ্ছি, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান হবে, তাই না? মানে পি কিউ আর, আর কিউ বা আর বাহুর উপর লম্বটা কি হলো পি এস। এতটুকু আমাকে দেওয়া ছিল আবার উদ্দীপককে। তো আমি এখান থেকে চলো আবার বিশেষ নির্বাচনটা লিখে নিই। চলো আমরা সবাই মিলে বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন কিন্তু আমার কঠিন কিছু না, তোমরা ভয় পেও না। সাপোজ দেখো দেওয়া আছে, বা ডিরেক্ট তোমরা চাইলে লিখতে পারো, দেওয়া আছে দিয়েও লিখতে পারো, বা ডাইরেক্ট যে লিখলাম আমরা পি কিউ আর ত্রিভুজে আমরা শর্টকাটে লিখতে পারি চাইলে, যে কি আগের বার তো কথাই লিখছিলাম যে কিউ আর এর উপর লম্ব পিএস। তো এবার কি দিলাম, এবার দিব আমরা হলো কিউ আর প্রতীক একটু ইউজ করি, তাই না বলো? লম্ব পিএস মানে কিউ আর বাহুর উপর পিএস লম্ব, আর পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা এটা লিখে দিই, পি কিউ আর সমবাহু, আচ্ছা এখানে ত্রিভুজ সাইন হবে, ত্রিভুজ। আর আমাদের প্রমাণটা কি করতে হবে? প্রমাণ করতে হবে যে 4ps square is equal to 3pr square. We have to prove this one. আমরা ইনশাল্লাহ এখনই এটা বুঝে করা শুরু করে দিই। প্রমাণে আসি আমরা। প্রমাণের আমরা ইনশাল্লাহ দেখো প্রথম ধাপটায় আসি। প্রথম ধাপে পিকিউআর ত্রিভুজে তোমরা চাইলে ভেঙে লিখতে পারো। আমরা জানি কি, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে পি কিউ সমান সমান কিউ আর সমান সমান আমি লিখতে পারি পি আর। কি এখানে যথার্থটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। যে আচ্ছা লিখে দিই একটা, পি কিউ আর সমবাহু ত্রিভুজ, এইটা আই থিঙ্ক লিখতে, আর কারণ এটা তো বলেই দেওয়া ছিল, তাই না? তারপর খেয়াল করে দেখো, এবং দেখো আমাদের এই যে কিউএস বাহুটা আর এস আর টুক সমান হবে। এই যে কিউএস যতটুকু হবে এস আরটাও ততটুকু হবে। আর এটা কি হাফ অফ কিউআর, মানে কি কিউআর এর অর্ধেক হবে। এই হলো আমাদের প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে চলে আসি আমরা, ঠিক আছে? আর দ্বিতীয় লাইনটা যথার্থটা আমি বলে দেই কি, এস কিউআর এর উপর যেহেতু লম্ব, যেহেতু এটার পাদবিন্দু, তার মানে সমবাহু ত্রিভুজের মনে রাখবা, কোনো একটা লম্ব যদি আঁকা হয় বিপরীত শীর্ষ থেকে, সেটা কিন্তু মাঝখানের বিন্দু হয়, মানে মধ্যমাও হয় সেই লম্বটা। তার মানে তোমরা লিখে দিবা যে কিউ আর লম্ব পিএস, এখানে যথাযথ দিয়ে দিলাম। তারপর কিন্তু খেয়াল করে দেখো, আমরা এবার ত্রিভুজ পি কিউ এস এ খেয়াল করে দেখো যে পি কিউ আর পিএস কিউ হবে, পিএস কিউ। বুঝতে পারছো কোন কোনটা? এই যে এই কোণটা নিয়ে আমরা কথা বলছি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে? তো এক সমকোণ, আর এটা এক সমকোণ হলে আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে পি কিউ হবে কি, পি কিউ বাহুটি অতিভুজ হবে, তাই না? তাহলে সুতরাং এই ত্রিভুজটাকে কি বলতে পারি আমরা? পি কিউ এস ত্রিভুজটাকে একটা আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি, তাই না? তো সমকোণী ত্রিভুজ যদি বলা সম্ভব হয়, তাহলে কি তারপরে স্টেপগুলো আমি এখানে দেখাচ্ছি। তো একটা সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো সেখান থেকে দেখো পি কিউ স্কয়ার, আচ্ছা ক্যালকুলেশন ঠান্ডা মাথায় আমরা করি, একটু জায়গা লাগবে আমার, আসলে আমি একটু চাপিয়ে নিই।
তো আমরা লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পি কিউ স্কোয়ার ইজ ইকাল টু পি এস স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার, আর আমরা যথার্থতে লিখবো যে কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, উপরে একটু ছোট করে লিখে দিও তো পি কিউ এস এ, পি কিউ এস ত্রিভুজে, আর এইখানে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লিখে ফেললাম। তো এইবার খেয়াল করে দেখো, আমরা আমাদের ফরম্যাটে আস্তে আস্তে আসবো। দেখো এখানে কিন্তু পি এস আর পি আর ছাড়া অন্য কোনো বাহু নেই, তাই না? তাহলে দেখো পি কিউ বাহু তো আছে, অসুবিধা নেই। তো পি কিউ স্কোয়ার রাখলাম সমান সমান পি এস স্কোয়ার। দেখো আমাদের পি আর লাইনেও কিন্তু পি এস ছিল, তার মানে এটা থাকবে। আর কিউ এসটাকে আমি কি লিখতে পারি চাইলে বলো? কিউ এসটাকে কিন্তু আমি লিখতে পারি হাফ অফ কিউ আর লিখতে পারি, হোল স্কোয়ার করে দিলাম। ওকে, তো হাফ অফ করে দেওয়ার পর তারপর খেয়াল করে দেখো, আমি পি কিউর জায়গায়, ঠিক আছে, আমি পি কিউর জায়গায়, আচ্ছা আমরা আস্তে ধীরে হিসাবগুলো মিলাই, যে পি কিউর জায়গায় রাখলাম এটাকে, তারপর দেখো পি এস এর জায়গায় পি এস স্কোয়ার হলো, তারপর এই দেখো এটা কবে 1/4 কিউ আর স্কোয়ার, কারণ 1/2 উপরেও তো স্কোয়ার রয়েছে, তাই না? তারপর দেখো লসাগুর ক্ষেত্রে লসাগু করি, চলো 4 ps, ওকে 4 ps স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। লসাগু করে ফেললাম। তাহলে দেখো এই যে নিচে 4টা আছে সেটা ওই পাশে গুণ হয়ে যাবে, 4 পি কিউ স্কোয়ার ইজ ইকাল টু 4 ps স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। বা এবার খেয়াল করে দেখো, আমি 4ps কিন্তু আমার এই যে অ্যান্সারের লাইনে একটা লাইন আছে যে 4ps স্কোয়ার ইজ ইকুয়াল টু 3pr স্কোয়ার প্রমাণ করতে। তার মানে আমি কি করি, 4ps স্কোয়ারকে এক পাশে রেখে দেই। তাহলে এই যে ওই পাশে কি ছিল, 4p কিউ স্কোয়ার ছিল, এটা আগে এই পাশে আমি কিউ আর স্কোয়ারকে পাঠায়া দিলাম। তারপর খেয়াল করে দেখো পি কিউ সমান সমান কিন্তু কি, পি কিউ সমান সমান কিন্তু পি আর লেখা যাবে, আবার কিউ আর সমান সমানও কিন্তু কি পি আর লেখা যাবে, তাই না? কারণ এরা কি ছিল, এরা ছিল হলো সমবাহু ত্রিভুজ ছিল। তার মানে আমি এখানে কি করছি বলতো, পি কিউ সমান সমান কিউ আর সমান সমান পি আর, এই লাইনটা কিন্তু আমি এখানে ইউজ করছি। ওকে, আর একটা লাইন জাস্ট আছে আমার, গিভ মি আ সেকেন্ড। এই দেখো হয়ে গেছে প্রায়। দেখো এখানে 4ps স্কোয়ার হবে। তো সুতরাং লাস্ট লাইন কি দেখো 4, আমাদের প্রমাণ প্রায় শেষ, লাস্ট লাইনটা আমরা লিখব 4ps স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো 4pr স্কোয়ার থেকে একটা pr স্কোয়ার বাদ গেলে 3pr স্কোয়ার। সো দিস ইজ দ্য প্রুফ। দেখো আমাদের কিন্তু 1 নং সৃজনশীলটাও হয়ে গেল। ওকে, সো এবার আমরা করব 2 নং সৃজনশীল। তো তোমরা পজ নিয়ে অবশ্যই ভিডিওটা দেখবা, আমি আশা করি। তো 2 নং সৃজনশীলে দেখো কি বলে দিয়েছে আমাদের, যে ডিইএফ এ ডিইএস গ্রেটার দেন ইএফ এবং ইওএফ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। তো আমাদের বলে দিয়েছে যে ডি কোণটি যদি 40 ডিগ্রি হয় তাহলে ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তো আমরা ঠান্ডা মাথায়, কোনো অসুবিধা নেই, বি জাস্ট কাম ডাউন, আর চিত্রটা ঠান্ডা মাথায় এঁকে ফেলি। চলো, তো আমরা করছি হলো 2 নং প্রশ্নের 2 নং প্রশ্নের উত্তর ক। তো আমাদের ত্রিভুজটা চলো আঁকি, যে বলেছে আমাদের ডিইএফ এর, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমরা আপাতত এঁকে নিই একটা, টি হলো উপরে দিলাম, ইটাকে এই পাশ দিলাম এবং এফটাকে এই পাশ দিলাম। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আচ্ছা আমাদের ই কোণটা আর এফ কোণটার সমদ্বিখণ্ডক মানে অর্ধেক করা হলে আমরা পি কোণটাকে পাবো এইখানে।
মিলিত হবে। তো এই কোণটা কত ডিগ্রি হবে, মানে কোন কোণটা বুঝাই দিই তোমাদের, এই যে ইপিএফ, এই কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাদের চেয়েছে, এবং আমাদের বলে দিয়েছে যে ডি কোণটা হলো 40 ডিগ্রি। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে শুরু করি। প্রথমে চিত্রটা এঁকে নিব, এঁকে নেওয়ার পর তোমরা এই যে এখান থেকে শুরু করবা যে ত্রিভুজ ডিইএফ এ, তো আমরা তো জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি অবশ্যই কত, 180 ডিগ্রি। তার মানে খেয়াল করে দেখো, কোণ ডি যোগ কোণ ই যোগ কোণ এফ সমান সমান কত, 180 ডিগ্রি। আফটার দ্যাট আমরা জানি যে কোণ ডিটা আমাদের বলে দিয়েছে 40 ডিগ্রি, তাহলে খেয়াল করে দেখো সেখান থেকে আমি মানটা বসায় দিলাম, তাহলে কোণ ই প্লাস কোণ এফ সমান সমান কত বের হয়, চলো আমরা একটু বের করে নিই। কোণ ই প্লাস কোণ এফ, ওকে ওকে, শেপ অন করা ছিল, সো খেয়াল করে দেখো কোণ ই প্লাস কোণ এফ, এটা সমান সমান কত হচ্ছে, 180 মাইনাস 40, দ্যাট মিনস এটা দাঁড়াচ্ছে 140 ডিগ্রি। তো আমাদের তো স্যার ইএফ কোণের মান বের করতে বলেনি, আমাদের তো বলছে ইপিএফ কোণটার মান বের করতে। হ্যাঁ, আমরা বের করছি। তো এইবার আমরা কি কোন ত্রিভুজটাকে নিয়ে কাজ করবো বলো, এবার আমরা ওই ছোট ত্রিভুজটায় যাব, ইপিএফ ত্রিভুজে। তো এই ত্রিভুজটায় তিনটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তো কোন তিনটার নাম কি, একটা কোণ হবে ইপিএফ, যে কোণটা আমাদের মান বের করতে হবে, আরেকটা কোণের নাম হবে কি ডিইএফ, হ্যাঁ, আরেকটা কোণের নাম কি দাঁড়াচ্ছে দেখো, ডিএফ ই। এই তিনটা কোণের যোগফল কত হবে বলো, 180 ডিগ্রি। আফটার দ্যাট দেখো আমরা ইপিএফ এর মান এখনো জানি না, ওকে, তো আমরা বের করব, কোনো অসুবিধা নেই। তো দেখো ডিইএফ কোণটা, এই দেখো ডিইএফ, সরি ডিইএফ হবে না, এখানে পিইএফ হবে, কারণ কি আমরা তো ইপিএফ ত্রিভুজে আছি, ছোট ত্রিভুজটায়, তার মানে ইপিএফ ত্রিভুজটায় খেয়াল করে দেখো, একটা কোণ হবে ইপিএফ, আবার বলছি আমি, আরেকটা কোণ হবে হলো পিইএফ, আরেকটা কোণ হবে হলো পিএফই। তার মানে দেখো পিইএফ কোণটা কিন্তু ই কোণের অর্ধেক, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, হাফ অফ ই কোণ। আর পিএফই কোণটা কিন্তু এফ কোণটার অর্ধেক, তাহলে হাফ অফ এফ কোণ লিখতে পারো। আর এখানে তোমরা সাইড নোটে দিয়ে দিও ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা দেওয়া ভালো। তারপর খেয়াল করো যে আমরা এখানে করি, চলো তাহলে দেখো আমাদের ইপিএফ প্লাস, দেখো দুই জায়গায় হাফ আছে, তো আমরা হাফ কমন নিয়ে নিচ্ছি, ই প্লাস এফ থাকলো তাহলে ভিতরে সমান সমান কত, 180। খেয়াল করে দেখো আমরা কিন্তু ই প্লাস এফ এর মান জানি, সে মানটা কিন্তু কত, 140 ডিগ্রি, তাই না? তাহলে ইপিএফ প্লাস হাফ ইন্টু 140 সমান সমান কত, 180। এখানে লিখে দিও যে ই প্লাস এফ ইজ ইকাল টু 140 ডিগ্রি। তো সেখান থেকে দেখো ইপিএফ সমান সমান আমরা আচ্ছা আরেক লাইন বাড়াই করি, তাইলে এটা কত, 70 ডিগ্রি, 2 দিয়ে 180কে ভাগ দিলে, তারপর দেখো যে আমাদের চলে আসছে যে ইপিএফ সমান সমান 180 মাইনাস 70, হুইচ ইজ আমরা জানি যে 110 ডিগ্রি। দেখো আমাদের বের হয়ে গেল, এই পি কোণটা আসলে কত হবে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। এইটাই কিন্তু এটার অ্যান্সার। হ্যাঁ, তবে এই জিনিসটা বের করার একটা শর্টকাট টেকনিক আছে, আমি তোমাদের বলে দিই, সেই টেকনিকটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এই টেকনিকটা মাথায় রেখো যে ইপিএফ কোণ সমান সমান হবে 90 প্লাস হাফ, পি কোণটার উপরের দিকে কোনটা জানি আছে, ডি কোণটা। তার মানে দেখো এখানে ডি এর মান যদি তুমি 40 ডিগ্রি বসা দাও, 90 প্লাস হাফ ইন্টু 40, তাহলেও কিন্তু তুমি ওই 110 ডিগ্রি কোণটাই পাচ্ছ। এটা হলো একটা টেকনিক, শর্টকাট টেকনিক, যেটা দিয়ে আমরা 2 এর ক প্রবলেমটা করতে পারি। ঠিক আছে, তো এই গেল 2 নং সৃজনশীলের ক। এরপর আমরা দেখো 2 নং সৃজনশীলের খতে চলে আসি। আমাদের এই জন্য কি কি ডেটা দেওয়া আছে আমরা একটু খেয়াল করে নিই। যে 2 এর খ এর জন্য আমাদের বলে দিছে যে ডিইএফ একটা ত্রিভুজের, আবার বলি ডিই ইজ গ্রেটার দেন ইএফ। এবার কিন্তু ডিই আমরা ইএফ এর থেকে বড় আঁকবো।
এবং ই ও এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় অ্যাগেইন পি বিন্দুতে আর বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। আর বলছে বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কি ডিএমই এই কোণটা কি একটা স্থূলকোণী ত্রিভুজ হবে, মানে স্থূলকোণ হবে। তো আমরা দেখি আমাদের ডেটা অনুযায়ী কতটুক ডেটা দরকার বা চিত্রটা আমরা কিভাবে আঁকবো। তো চলো একটু ইমাজিন করি আমরা, ঠিক আছে, আমরা একটু ইমাজিন করে নিই। তো এই দেখো আমরা লিখছি যে 2 নং প্রশ্নের উত্তর খ নাম্বার। তো দেখো আমরা এই পাশে এবার ডি দিব, এই পাশে ই আর এই পাশে এফ। তো আমরা অ্যাগেইন যে ই আর এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় যথাক্রমে পি বিন্দুতে ছেদ করছিল, যে পি বিন্দুতে ছেদ করবে। তো এই পি বিন্দুটাকে আমরা আরেকটু কি করব, আমরা একটু বর্ধিত করে দিব। এই পি বিন্দু থেকে বলছে না বর্ধিত ডিপি, তাই পি কে বর্ধিত করে 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 সেটা ডিএফ বাহুর উপর একটা বিন্দু পাবো, সেটা হলো এম। এবং আমরা এই যে ই থেকে এফ এর যতটুক দূরত্ব হবে ডি থেকে ই এর মধ্যে সেই ততটুকু অংশ কাটবো, কেটে নিব। কেটে নিয়ে সেটার নামকরণ করি চলো এন, আর এম কমা এন যোগ করলাম। তো এই হলো গিয়ে আমাদের মোটামুটি ত্রিভুজ। এবার চলো আমরা এটার বিশেষ নির্বাচনে আসি। যে দেওয়া আছে লিখে নিই, দেওয়া আছে কি ডিএফ ত্রিভুজে আমরা জানি কি ডিই শুড বি গ্রেটার দেন ইএফ, এটার মানে এটা থেকে বড় হবে। এবং ই ও এফ এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে ছেদ করে। তো বর্ধিত ডিপি ইএফ কে বলে দিছে আমাদের, এটা কিন্তু দেওয়া ছিল এম বিন্দুতে ছেদ করে। প্রমাণ কি করতে বলেছে আমাদের, দেখো প্রমাণ করতে হবে যে এই যে এই কোণটা, দেখো এই যে এই কোণটা ডিএমই, এই কোণটা হলো একটা কি কোণ, এই কোণটা একটা স্থূলকোণ। এটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এই হলো গিয়ে আমাদের বিশেষ নির্বাচন। এবার দেখো এখানে কিন্তু কিছুটা অঙ্কন আছে, কারণ আমি কিন্তু আঁকার সময় কিছু কাজ করে নিয়েছিলাম। আমি আঁকার সময় কি করেছিলাম একটু মনে করে দেখো, যে আমি এই দেখো এই ইপি কে আমরা ডিএফ পর্যন্ত বর্ধিত তো করছিলাম, ঠিক আছে, মানে ইপি কে আমরা পিটাকে এফ পর্যন্ত নিয়ে আসছিলাম। তো এই কথাটা এখানে বলতে হবে যে কি, চলো আমরা লিখি যে পি কে এম পর্যন্ত বর্ধিত করি, এবং আমরা কি করছিলাম মনে করে দেখো, যে আমাদের যেই ইএফ বাহু ছিল, ইএফ এর সমান করে ডিই হতে ই এন অংশ কেটে নেই, এবং আমরা দেখো এম কমা এন কিন্তু যোগ করেছি। এই হলো আমাদের অঙ্কন। আই হোপ তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা যেই চিত্রটা এঁকেছিলাম ঠিক সেই জিনিসটাই আমরা এখানে জাস্ট এলাবোরেট করে গেলাম, যে অঙ্কনে কিভাবে এঁকেছি। এবার দেখো প্রমাণে আসি। প্রমাণের প্রথম ধাপে আসে আমরা প্রথমে কাজ করবো ওই যে আবার সর্বসম করার চেষ্টা করবো ত্রিভুজ এম ই এন ও ত্রিভুজ
এম এফ ই এ, খেয়াল করে দেখো ই এন বাহু সমান সমান ই এফ বাহু হবে। দেখো ই এন আর ই এফ বাহু হবে, কারণ এটাই কি অঙ্কন অনুসারে আঁকার সময় কিন্তু আমরা এইভাবে আঁকছিলাম অঙ্কন অনুসারে। তারপর দেখো এম ই বাহুটা কিন্তু এম এর বাহু সমানই হবে, মানে এইটা কিন্তু দুইটা ত্রিভুজে কিন্তু আমাদের সাধারণ বাহু, তাই না, কমন বাহু, যেমন আমরা সাধারণ মানুষ তেমনি ত্রিভুজে দুইটারই কমন। তারপর দেখো আমাদের এম ই এন কোণ আর এম ই এফ কোণটা, মানে হলো দেখো এম ই এন এই কোণটা আর এই যে এম ই এফ এই কোণটা, এই দুটো কোণ সমান হবে, কারণ কি এই দুটো কি কিন্তু ই কোণের, কোণ ই এর সমদ্বিখণ্ডক, তাই না, সমদ্বিখণ্ডক না এরা, সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে তো এরা সমান হবে। তাহলে খেয়াল করে দেখো দুইটা বাহু আর একটা কোণ সমান হয়ে গেল, তার মানে আমি বলতে পারি ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম। ত্রিভুজদ্বয় সর্বসম হয়ে গেল। তাই সর্বসম হলে আমি আবার কি করতে পারি, যে একই দিকের যে কোনো বাহু আর কোণকে সমান লিখতে পারি। তাহলে আমি লিখি যে ই এম এন সমান সমান কি লেখা যাবে বলতো, ই এম এফ কোণটা। কিভাবে? তো এবার হলো আমাদের কোণ নিয়ে কাজ, তাই আমি কোণের সম্পর্কটা নিলাম। ই কোণটা এম এন, মানে এই দেখো আমি চলো অ্যাশ কালার রং করে দিই, এই কোণটা দেখো ই এম এন আর কি ই এম এফ, এই কোণটা কি হবে, তাহলে সমান হতে বাধ্য যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম। অতঃপর আমি বলতে পারি যে আচ্ছা আর কয়েকটা লাইনে আছে, ডি এম ই এই কোণটা অবশ্যই দেখো তো ডিএমইটা অবশ্যই ইএমএফ কোণ থেকে বড় হবে। দেখো ইএমএফ কোণটা কতটুকু, ইএমএফ এটা থেকে অবশ্যই কি ডিএমইটা বড়, চিত্র থেকেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, তাই চিত্র মতে লিখে দিতে পারো। এবং অবশ্যই আরেকটা লাইনে কার্যকর হবে, সেটা কি ডিএমই এই কোণটা দেখো কিন্তু, আচ্ছা এখানে কোন সাইন হবে, ইএমএফ, আচ্ছা এটা ছিল কি ইএমএফ, ইএমএফ আর ইএমএন, হ্যাঁ এই কোণটা থেকেও বড় হবে, তাই না, কারণ এই দুটা কোণ কি ছিল, সমান ছিল, তাই একটা থেকে বড় হলো অবভিয়াসলি আরেকটা থেকে বড় হবে। সুতরাং আমি কিন্তু বলতে পারি যে আমার আসলে ডিএমই এই কোণটা একটি স্থূল কোণ হবে, কারণ ওই দুইটা কোণের জায়গা থেকেও যদি এই কোণটা বড় হয়ে থাকে, দেখো ওই দুইটা কোণ যতটুকু জায়গা ছিল তার থেকেও যদি এটা বড় হয়, তাহলে ওই দুটো কোণ মিলে যতটুকু জায়গা হয় তার থেকে এটা বড়, তো এটা একটা স্থূলকোণ ত্রিভুজ হবে। তো এই হলো আমাদের প্রমাণ। দেখো এই হলো 2-এর খ প্রুভড হয়ে গেল। তো তোমরা এবার ভিডিওটা পজ করে নিয়ে ঠান্ডা মাথায় এটা তুলে নিতে পারো। ওকে, তো তোলা হয়ে গেলে আমরা এবার 2-এর 3-এ যাই। এইটা একটুখানি বড় একটা প্রবলেম, তবে অসুবিধা নেই, আমরা আস্তে ধীরে করে ফেলতে পারবো। তো 2-এর 3 বলছে কি যে ডিইএফ এ ওই সেম ই ও এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। আমাদের বলছে ই কিউ এফ ইজিক্যাল টু 90 মাইনাস হাফ ডি কোণ, এটা হলো প্রুভ করতে। তো চলো আমরা প্রমাণে যাই, আস্তে ধীরে প্রমাণ করি। তো দেখো 2 নং প্রশ্নের উত্তর, আমরা ঘতে আসি। তো এবার দেখো আমরা আবার একটু চিত্রটা কাস্টমাইজ করে নিব অ্যাজ উই নিড। ঠিক আছে, আমাদের চিত্রটা যদি আমরা সাপোজ এইভাবে আঁকি, দেখো এটা ধরে নিলাম ডি, এটা ধরে নিলাম ই, এটা ধরে নিলাম এফ। তো ই কোণ আর এফ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে, আর বহির্দ্বিখণ্ডক মানে কি, এটাকে এই ডিই বাহুটাকে বর্ধিত করতে হবে, ডিএফ বাহুটাকে কি করতে হবে, বর্ধিত করতে হবে। তারপর এই যে বাইরের দিকে ই কোণটা, এটাকে কি বলা হয়, বহিস্থ কোণ, তাই না। তাহলে এই কোণটা আর এই যে বাইরের দিকে এফ কোণটা, এই দুইটা কোণের আবার কি বহির্দ্বিখণ্ডকদ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে, এতটুকু আমাদের বলে দেওয়া আছে। এবং আমাদের প্রমাণ করতে বলছিল কি ই কিউ এফ ইজিক্যাল টু 90 মাইনাস হাফ ডি।
তো আমরা এটা আস্তে ধীরে প্রমাণ করি। তো চলো প্রথমে বিশেষ নির্বাচনে যাই। বিশেষ নির্বাচনে যে লিখি যে দেওয়া আছে দেওয়া আছে যে ত্রিভুজ ডি ই এফ এর ই ও এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় যথা সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে ও বহিদ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে দেখো ই কিউ এফ এই কোণটা কত হবে 90 মাইনাস হাফ ডি কোণ হবে অবভিয়াসলি। এবার দেখো আমরা একটু অঙ্কনে কিছু যে কাজগুলো করেছি, যে চিত্রে একটু কি আমরা বাহুগুলাকে বাড়িয়েছি, সো সেগুলা একটু আমি উল্লেখ করে দিব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তার মানে দেখো ডিই বাহুকে ডিই কে ইএফ তার আচ্ছা এফ তো সরি আমাদের আরেকটা বিন্দু আছে, তো আমি আরেকটা বিন্দু নিয়ে নিই, এখানে আগে লিখে দিই। এটা ধরে নিই এম বিন্দু, এটা ধরে নিই এন বিন্দু। তার মানে ডিই কে ই এম পর্যন্ত বর্ধিত করি পর্যন্ত ও ডিএফ কে ই এন পর্যন্ত, ঠিক আছে, বর্ধিত করি। ওকে, তো এবার দেখো আমরা প্রমাণে চলে যাই, প্রমাণ লেখা শুরু করি। তো আমরা অলওয়েজ সবসময় বৃহৎ বাহুটা মানে বৃহৎ ত্রিভুজটা নিয়ে কাজ করা শুরু করব। তো আমাদের দেখো যে প্রথম যে ত্রিভুজটা ছিল ত্রিভুজ ডিপিই, এই ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের 3 কোণ, এখানেও যেহেতু কোণের সম্পর্ক তো ওই রেশিওগুলোকে আমরা নিয়ে আসবো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো সেখান থেকে দেখো কোণ ডি প্লাস কোণ পি প্লাস কোণ ই সরি ডিপি না সরি 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 আমরা ডিইএফ ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করব। ত্রিভুজ ডিইএফ এ আমরা কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান 180 ডিগ্রি বলতে পারি, তাই না? তাহলে দেখো যে কোণ ই প্লাস কোণ এফ সমান আমরা বলতে পারি কি 180 মাইনাস কোণ ডি। ওকে, এটা আমাদের 1 নং থেকে পাওয়া আউটপুট। আমরা কোণ ই আর কোণ এফ এর মানটা বের করে রাখলাম। এবার দেখো আমরা প্রমাণের দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে যে আমরা একটা লাইন জানি যে কোন একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। এই কথার অর্থ কি? এই কথাটার অর্থ একটু একটা ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হলো কোণ এফ ই এম, অর্থাৎ ই কোণের যে বহিস্থ কোণটা ছিল, মানে এই যে এই কোণটা দেখো আমি পেশকাল রং দিয়ে দেখাচ্ছি, এই কোণটা কি হবে? এর বিপরীত দিকে কোণটা আছে, দেখো এর বিপরীত দিকে কিন্তু এই যে ডিইএফ কোণটা আছে। তো এই ই কোণটা বাদে বাকি দুইটা কোণের নাম কি? ডি আর এফ। তাহলে এই কোণটা হবে হলো কি কোণ ডি যোগ কোণ এফ এর সমান। আর যথাযথটা একটু লিখে দিও যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। ও তারপর কি হবে বলো? আরেকটা বহিস্থ কোণ নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি, সেটা হলো কি ই এফ এন। এই কোণটা কি হবে? দেখো যেহেতু এফ কোণের বহিস্থ কোণ, তাহলে এফ কোণ বাদে কে কে কোণ ছিল? ওই প্রথম ত্রিভুজে ডিইএফ ত্রিভুজে ডি আর ই ছিল, অর্থাৎ এটা হবে ডি প্লাস ই। দেখো ইজিলি আমাদের কিন্তু দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 3 নম্বর ধাপে আসব। এসে ঠান্ডা মাথায় দেখো এবার আমাদের কি ই কিউ এফ এই ত্রিভুজের মান 90 মাইনাস হাফ ডি কোণ এটা প্রমাণ করতে বলছে। তো আমরা আলটিমেটলি
ত্রিভুজ ই কিউ এফ এ চলে আসি। এই ত্রিভুজটায় খেয়াল করে দেখো যে এই তিনটা কোণের নাম আছে, সেই তিনটা কোণের নাম লিখে নিই। প্রথমে ই কিউ এফ, তারপর যোগ দিয়ে দেখো যে কিউ এম কিউ ই এফ যোগ, ওকে আমি ই কোণটা নিয়েছি, এবার হলো কিউ এফ ই, এবং তিনটা কোণের সমষ্টি হবে আলটিমেটলি আমরা জানি যে 180 ডিগ্রি। যথার্থতা যথেষ্ট দেওয়া ভালো, ইটস গুড ফর ইউ। তারপর দেখো ই কিউ এফ এর মানটাই কিন্তু আমাদের বের করতে বলছে, সো আলটিমেটলি এটার মান কিন্তু আমরা লাস্টে পেয়ে যাব। হ্যাঁ, এবং তুমি চাইলে দেখতে পারো যে কিউ ই এফ কোনটুক কোণ, আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি। কিউ এফ কোণটা হলো এতটুক, এই কোণটা কি, এই পুরো কোণটা, এই যে এই পুরো কোণটার অর্ধেক না বলো, এই বহিস্থ পুরো কোণটা। তার মানে আমি কি বলতে পারি, এই কিউ এফ ই এফ কোণটা সমান হলো হাফ অফ, আমি চাইলে লিখতে পারি হাফ অফ কোণ হাফ অফ হলো কোণ এফ ই এম। আর কিউ এফ ই এই কোণটা সিমিলারলি কোণটার অর্ধেক, হাফ অফ ই এফ এন এই কোণটার অর্ধেক সমান কত, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা ই কিউ এফ এখানে হাফ কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে এফ ই এম প্লাস ই এফ এন সমান সমান 180, বা ই কিউ এফ প্লাস হাফ অফ, দেখো আমরা কিন্তু কোন এফ ই এম এর মান জানি, আমরা ই এফ এর মানটাও জানি। তো এফ ই এম এই কোনটার মান ছিল কি ডি প্লাস এফ, আর ই এফ এন এই কোনটার মান ছিল কিন্তু ডি প্লাস ই, সমান সমান কত, 180 ডিগ্রি। অতঃপর আচ্ছা আমাদের আরেকটা স্টেপ আমরা এইখানে করছি। সো দেখো ই কিউ এফ সমান আমি এখানে লিখতে পারি প্লাস হাফ অফ, দেখো এখানে একটা ডি কোণ আছে, একটা ই কোণ আছে, একটা এফ কোণ আছে। তো আমরা ওই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো ডি ই এফ সমান 180 লিখতে পারি। তো ওই তিনটা রিপ্লেসে আমি লিখতে পারি 180 যোগ আরেকটা কি এক্সট্রা ডি কোণ ছিল, তো যোগ ডি কোণ সমান সমান আমি কত, ওই পাশে কত ছিল আমাদের রাইট সাইডে 180 ডিগ্রি। সো আমরা আলটিমেটলি সেটা লিখে দিব। তারপর দেখো অতঃপর আমরা ই কিউ এফ, উই আর ভেরি ক্লোজ টু আওয়ার ফিনিশিং অফ দিস প্রবলেম। দেখো তো হাফ ছিল, হাফ কি দুইটার সাথে গুণ করে দেওয়া যায়, 180 সাথে হাফ গুণ করলে তো আমরা 90 পাচ্ছি, আর ডি কোণের সাথে হাফ গুণ করলে হাফ ডি কোণ, এটা সমান সমান কত, 180। তো ই কিউ এফ, তো এই যে 180 আছে এটা রাইট সাইডে ছিল, 90 ডিগ্রি এই পাশ চলে আসলে মাইনাস হয়ে যাবে, এবং ডি কোণটাও এই পাশ চলে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমাদের শেষ শেষ শেষ, এই দেখো 90 মাইনাস 180 থেকে 90 বিয়োগ গেলে হাফ ডি কোণ। এই হলো কি আমাদের প্রুফ। ওকে, তো আমরা দেখো আমাদের জ্যামিতি সেকশনও মোটামুটি কমপ্লিট করে ফেললাম। তোমরা একটু পজ করে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখে নিও এবং অবশ্যই বুঝে বুঝে তুলো। হ্যাঁ, তো দেখো এটা তোমরা স্ক্রিনশট তুলে নিও। তো আমরা এবং লিখো ঠান্ডা মাথায়। হ্যাঁ, তো আমরা চলো আবার প্রশ্নে যাই, আমাদের দেখি আর কতটুকু কি বাকি রয়েছে। কামিং ব্যাক, দেখো আমাদের এখন জাস্ট লাস্ট প্রচুরক পরিসংখ্যানের সেকশনটা বাকি, তো এটা আমরা করি। চলো আগে প্রশ্নগুলো একটু এক ধারসে একটু পড়ে নিই। আমরা সংক্ষিপ্ত যেহেতু কোয়েশ্চেনগুলো আছে, তো এই সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো পড়ে বুঝি, তারপর আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো দেখো যে উপত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31, পরিসর 90,
হলে সর্বোচ্চ সংখ্যা কত। তো পরিসরের আমরা তো সূত্র জানি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা +1। সো এই সূত্রটাই আলটিমেটলি আমরা ইউজ করব। তারপর 1 থেকে 22 পর্যন্ত তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে, তো বিভাজ্য মানে কত, 3-এর তুমি নামতা পড়লেই পেয়ে যাচ্ছ যে 3 দ্বারা কে কে বিভাজ্য। তারপর পরে 1 0 1 0 এইভাবে করে কিছু সংখ্যা দিয়ে গড় নির্ণয় বলছে, যে গড় তো আমরা নির্ণয় করা আশা করি পারি, যে যতগুলো সংখ্যা আছে যোগ করে তারপর কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ। তারপর কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় 52 কেজি, 15 জন বালিকার গড় 40 কেজি। সো শিক্ষার্থীদের গড় ওজন কত। তো এখানেও গড়ই বলছে, তো এই গড় ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আর বলছে কিছু সংখ্যা দিয়ে দিছে, তো প্রচুরক কত। কোন উপাত্তে আমাদের অবশ্যই মনে আছে যে প্রচুরক হলো যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার রিপিটেড হয় সেটা হলো প্রচুরক। তো এই 5টার থিওরি খুবই 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 সহজ, তো আমরা এই যে এখনই করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি 1 নম্বর প্রবলেম দিয়ে। আমাদের 1 নম্বর যেটা বলা আছে যে উপাত্ত সময়ের সর্বনিম্ন সংখ্যা 31, পরিসর 90, সর্বোচ্চ সংখ্যা কত। চলো আমরা আমাদের এই সংক্ষিপ্ত কোশ্চেন 2 গুলা সিম্পলি করে ফেলতে পারবো এখানে ইনশাআল্লাহ। কোশ্চেন 2 এর 1 নাম্বার। তো আমাদের বলে দেওয়া ছিল যে আচ্ছা আমরা সূত্রটা আগে লিখে নিই। আমরা সূত্রটা জানি, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমাদের পরিসরটা কত দেওয়া ছিল, আমাদের পরিসরটা দেওয়া ছিল হলো দেখো 90 এবং সর্বনিম্ন সংখ্যাটি ছিল 31। ঠিক আছে, তো আমরা বসিয়ে নিই। পরিসর হলো 90 আর সর্বনিম্ন সংখ্যাটা ছিল 31, যেহেতু সর্বোচ্চ সংখ্যাটি কত সেটা বের করতে বলেছিল সংখ্যা। তো মাইনাস হলো এখানে 31। তো আমি চাইলে কিন্তু এখানেই যোগ একটা করে দিতে পারি, তাহলে দেখো সর্বোচ্চ সংখ্যা -30, ওই যে 31 থেকে 1 যোগ হলো সমান সমান কত, 90। তাই সুতরাং সর্বোচ্চ সংখ্যা সমান, দেখো সিম্পল একবারে ছোট এমসিকিউ টাইপ, 90 যোগ 30 মানে আমাদের সর্বোচ্চ সংখ্যা হলো 120। এটাই হলো আনসার 1-এর। তারপর 2 নম্বর প্রবলেমটা দেখো। 2 নম্বর প্রবলেমটা আমাদের বলেছে যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কত বা মেইডেন কত। হ্যাঁ, 1 থেকে 22-এ। তার মানে দেখো 1 থেকে 22 সংখ্যাগুলোর আমরা 1 থেকে 22-এ 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা নিশ্চয়ই এটা জানি, তাই না সবাই। এটা হবে 3, 6, 9, 12, এরা কি 3 দ্বারা বিভাজ্য। তারপর 15, 18, 21। ছোটবেলায় কিন্তু আমরা ক্লাস 8 এটা শিখে আসছি, তাই না সবাই বলো। তাহলে এখানে মোট সংখ্যা আছে যেহেতু 60টা, তো আমি এই পাশ থেকে 3টা নিয়ে যেতে পারি, এই পাশ থেকে 3টা নিয়ে যেতে পারি। তার মানে দেখো আমার কিন্তু মধ্যক বের হয়ে গেল। মধ্যক হলো এখানে হবে হলো 12 হয়ে গেল। তারপর দেখো আমাদের আর 3টা প্রবলেম, ছোট ছোট প্রবলেম আছে, সেই ছোট ছোট প্রবলেমগুলো আমরা করে ফেলি। চলো, তো 3 নম্বর প্রবলেমটা কি। 3 নম্বর প্রবলেমটা অনেকগুলো দেখো সংখ্যা দেওয়া আছে, 1 0 1 0 এইভাবে করে কাউন্ট করা আছে। তো তোমরা ঘাবড়ে যাওয়া যাবে না, জাস্ট আমরা ওগুলাকে কাউন্ট করব যে কয়বার 1 0 আছে। তো 1 0 1 0 1 0 এইভাবে করে দেখো 1 0 করে 5 বার আছে প্রবাবলি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 1 0, প্রথমটা 1 পরেরটা 0, প্রথমটা 1 পরেরটা 0। তাহলে দেখো 11 বার যেহেতু আছে, তো আমরা গড় কিভাবে বের করি জানো, ওই যে যতগুলো সংখ্যা থাকে সবগুলোকে যোগ করে কতগুলো সংখ্যা আছে সেটা দ্বারা আমরা ভাগ করি। আচ্ছা, গিভ মি আ সেকেন্ড। তো আমরা দেখো গড় সমান সমান দেখো 1 + 0 1 + 0 সবগুলোকে যোগ করে দিব। 1 + 0 1 + 0। আচ্ছা, কয়বার লিখলাম, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, আর হলো 1। আর আমার সংখ্যা ছিল হলো 11টা।
তো এই 11টা সংখ্যার মধ্যে যেহেতু 6টা 1 আর 5টা 0, তো 6টা 1 যোগ করলে 6 হবে, আর 0 তো যোগ হয় না। তো আর মোট সংখ্যা ছিল 11টি, তো 6/11 হচ্ছে গিয়ে আমার গড়। একবার ইজি ছিল, তাই না বলো? তারপর দেখো 4 নম্বর প্রবলেমটা কি। 4 নম্বর প্রবলেমটা আমাদের বলেছিল যে আমরা যে 30 জন বালক আছে যাদের গড় ওজন হলো 52 কেজি, ঠিক আছে, আর 15 জন বালিকা রয়েছে কোন একটা ক্লাসে, তাদের গড় ওজন হলো 40 কেজি। তো এই যে এদের শিক্ষার্থীদের গড় ওজন নির্ণয় করো। তো দেখো আমি একটা ফর্মুলা লিখি, কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে শিক্ষার্থীদের গড় ওজন সমান সমান, দেখো আমরা কিন্তু জাস্ট গড় বের করবো, তাই না? গড় তো ইজি, 30 গুণ 52 প্লাস 15 গুণ 40 ডিভাইডেড বাই মোট শিক্ষার্থী কতজন, 30 যোগ 15 অর্থাৎ 45, ঠিক আছে। তো এটাকে যদি আমরা কাউন্ট করি দেখবা যে 48 কিন্তু চলে আসতেছে। ওকে, দিস উইল বি আওয়ার অ্যান্সার, যে আসলে ওই শ্রেণী 45 জন শিক্ষার্থীদের মোট গড় ওজন হবে হলো 48। তারপর দেখো ওই যে প্রচুরক, লাস্ট প্রবলেম, দিস ইজ ইজি ওয়ান। প্রচুরক জানি কি ছিল বলো? ওই যে কোনো একটা উপাত্তে যে সংখ্যাটি অধিক ভার আসে, তাই তো? আমরা ক্লাস 8-এ শিখেছিলাম যে কখনো কখনো এমনও হতে পারে যে প্রচুরক নাই থাকতে পারে যদি একাধিকবার উপাত্ত না এসে থাকে। তো এইখানে যদি আমরা অবলোকন করে দেখি, আমাদের কিন্তু দেখো যে 28 সংখ্যাটি কয়বার চলে আসছে? 2 বার, এবং 25ও কিন্তু সংখ্যাটা 2 বার উপস্থিত আছে। 30 একবার, 27 একবার, 32 একবার। তার মানে যেহেতু 28 আর 25 সংখ্যাটা দুইজনই 2 বার করে আসছে, তার মানে প্রচুরক হবে 28 and 25। আচ্ছা, তো আমরা সাজায় লিখি। সাজায় লেখা এভাবে লিখবা যে প্রচুরক যেহেতু 28 ও 25, আমি একটু নামিয়ে নিই, এটা সংখ্যাদ্বয় উপাত্তে 2 বার আছে, অর্থাৎ প্রচুরক হবে 25,20। এটা দুইজনই হবে। সো মিলিয়ে নাও, বুঝে নাও যে এই হলো কি আমাদের, দেখো যে প্রচুরকের মানে পরিসংখ্যান থেকে যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দিয়েছিল তার অ্যান্সার পেয়ে গেছি আমরা। এবার দেখো আমাদের লাস্ট, দ্য ফাইনাল সলভ অফ আওয়ার দিস ক্লাস, যে আমাদের আসলে পরিসংখ্যানের যে সৃজনশীলটা দিয়েছিল আমরা সেইটা থেকে এখন আমরা সলভ করব, তাই না? তাহলে দেখো আমরা সেই কোশ্চেনটায় যাই। কোশ্চেনটা যে ঠান্ডা মাথায় দেখি যে কোশ্চেনটা কি বলছে। যে লাস্টের সৃজনশীলটা দিয়েছে আমাদের সৃজনশীল কোশ্চেন 4, যে আমাদের উপাত্ত দেওয়া আছে যে 51 থেকে 60, 61 থেকে 70 প্রদত্ত নাম্বারগুলা কতজন পেয়েছে, কোনো একটা ক্লাসের গণিত বিষয়ে নাম্বারগুলা এখানে দেওয়া রয়েছে। তো এইখান থেকে দেখো প্রথম কোশ্চেনটা বলছে যে চলকের পরিচয় সহ, দেখো চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র নির্ণয় করো। তো মধ্যক নির্ণয়ের সূত্র তো আমরা আলটিমেটলি জানি যে L plus n/2 minus fc into h/fm। তো এইটা আমরা দেখি, চলো বইয়ের সাথে একটু আমাদের রিলেট করি। তো দেখো যে মধ্যক নির্ণয়ের সূত্র কিন্তু দেওয়া আছে, এই দেখো মধ্যক ইজ ইকুয়াল টু L plus n/2 minus fc into h/fm। ওকে, তো এখানে পরিচয়গুলো হলো নিচে নিচে লিখবা। এল হলো যে শ্রেণীতে, এটা হলো তোমাদের 4 নং সৃজনশীলের কয়ের অ্যান্সার, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। এন হলো গণসংখ্যা, এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, এফএম হলো কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এবং এইচ হলো শ্রেণী ব্যাপ্তি। তো এই কথাগুলো জাস্ট নিচে নিচে লিখে দিলেই, সূত্রটা লিখে দিলেই হবে। জাস্ট আমি বোঝানোর জন্য একবার একটু নিচে যে তোমাদের একটা উপাত্ত, রিয়েল উপাত্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এন বের করবা, 70 আসলো এই উপাত্তে, তাহলে n/2 কত? 35, তাই না? তোমাদের কয়ের কিন্তু অ্যান্সার এটা না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তার মানে 35, তার মানে দেখো 35 শ্রেণীটা এই মানটা কোনটার আওতাধীন? এই দেখো এই ঘরটা 56 মানে কি 31 এর পর থেকে, 32 পর থেকে 56 পর্যন্ত এই ঘরের মান। তাহলে দেখো এইটার এল এর মানটা হবে কি, এই শ্রেণীটা হবে আমাদের কি মধ্যক শ্রেণী,
এই শ্রেণীটা কি হবে আমাদের মধ্যক শ্রেণী। এই শ্রেণী বলতে আসলে আমি বোঝাচ্ছি এই শ্রেণীটাকে, এবং এই শ্রেণীর নিম্ন সীমা কত হবে 48, তার মানে এটা হলো এল এর মান কত 48, ওই যে আমরা বলছিলাম মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তারপর দেখো এফসিটা কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কি আমাদের যে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত সংখ্যা সেটা। তারপর দেখো এফএমটা কি, এফএমটা হলো দেখো আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এইচটা কি ডিফারেন্স, দেখো এখানে ডিফারেন্স কত করে প্রতি ঘরে 6 করে, তাই না? তো এই হলো গিয়ে তাদের সবার পরিচয় কিন্তু আমরা পেয়ে গেলাম। তো তোমাদের উত্তরটা কোনটা বলো, যে একবার থেমে নাও, থেমে এই জায়গাটা দেখে লিখে ফেলো যে আসলে মধ্যকের চলকের পরিচয় সহ ব্যাখ্যা। তো আমাদের মোটামুটি 4-এর ক রেডি হয়ে গেল। এবার আমরা করব হলো 4-এর খ। তো এবার আমরা 4-এর 2 দেখি আমাদের এই যে কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়, তো কয়জন এটা একটু আমরা কাউন্ট আগেই করে ফেলি, এতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 8, 10, 15, 12, 5। সো ইফ উই কাউন্ট অল অফ দেম, এটা চলে আসতেছে কত, এটা চলে আসতেছে হলো 50। হ্যাঁ, 15 আর 5 20, আর 12 আর 8 20, তো 20, আর হলো 10, তো 50। তো এখানে 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারগুলো আমাদের শ্রেণীসীমা করে দেওয়া আছে। তো আমাদের এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব আমরা। এই গড়টা অনেকের জন্য নতুন হতে পারে, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, বাট দিস ইজ ড্যাম ইজি, আমরা এক চান্সে ইনশাল্লাহ এখন করে ফেলতে পারবো। তো লেটস সি। তো দেখো 4-এর খ নাম্বার কোয়েশ্চেন, 4 নং প্রশ্ন উত্তর খ। তো এটাই আমরা ডাইরেক্ট সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের জন্য আমরা টেবিলটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। টেবিলটা তৈরি করতে হয় হলো প্রথমে আমরা প্রথম ঘরটা দেব যে ওই যে আমাদের প্রাপ্ত নাম্বারও লিখতে পারো বা শ্রেণী ব্যাপ্তি লিখতে পারো, আমি শ্রেণী ব্যাপ্তি লিখছি আপাতত, সো ইট ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান অলসো রাইট দ্যাট ওয়ান। তো শ্রেণী ব্যাপ্তির পর আমাদের পরবর্তী ঘরটা হবে শ্রেণী মধ্যমান, বা তুমি শুধু মধ্যমানও লিখতে পারো। তার পরবর্তী ঘরটা হবে আমাদের হলো গিয়ে যে গণসংখ্যার ঘর, ওকে, গণসংখ্যা। তারপরেটা হলো আমাদের ঘর হলো ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি আমরা না লিখে আমরা হলো সূত্রটা লিখে দিব, ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইডেড বাই h। এন্ড লাস্টের ঘরটা হলো দেখো গণসংখ্যাকে মনে রাখবা fi দ্বারা প্রকাশ করে, এবং লাস্টের আমাদের ঘরটা হলো fi ইনটু ইউআই, এই ঘর। তো এবার দেখো, এবার দাগ টানা আমরা শুরু করে দেই, চলো। আমরা যদি মনে করি যে আমাদের ছিল শুরু হলো 51 থেকে 60 থেকে শুরু ছিল, তারপর 61 থেকে 70, এভাবে করে 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। তো এই হলো গিয়ে আমাদের, আমরা এঁকে ফেলেছি। তো দেখো শ্রেণী মধ্যমানগুলা কিভাবে বের করে, অনেকের আবার এই প্রশ্ন আছে। তো 51 যোগ 60 ভাগ 2 করলে পেয়ে যাবা শ্রেণী মধ্যমানটা, তার মানে এটা হবে 55.5। পরেরটা যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তি 10 করে, তুমি চাইলে করে নিতে পারো 61 প্লাস 70/2। আমি জানি যেহেতু শ্রেণী মধ্যমান মানে শ্রেণী ব্যবধান হলো 10 করে, তাই না? তাহলে 10 যোগ করে আমরা দিয়ে দিতে পারতাছি যে এটা হবে 65.5, পরেরটা হবে 75.5, after that 85.5, and last one is 95.5। আচ্ছা, তারপর দেখো গণসংখ্যা। তো গণসংখ্যাগুলো আমরা একটু দেখে আসি যে গণসংখ্যাগুলো কি হবে, গণসংখ্যাগুলো কি কি ছিল। তো গণসংখ্যার জন্য আমরা একটু আবার কোশ্চেনটা দেখে নিই এভরিওয়ান। কোশ্চেনটাই ছিল হলো গণসংখ্যার সিকোয়েন্স হলো 8, 10, 15, 12, 5। ওকে, আমরা মাথায় রেখো কিন্তু তোমরা 8, 10, 15, 12, 5। তো চলে আসলাম। তো দেখো প্রথমটায় 8, পরেরটায় 10, পরেরটায় 15, তারপরটায় 12, তারপরটায় 5। তো আমরা কিন্তু n আগেই কাউন্ট করে ফেলছিলাম, এটা হবে 50। এখানে মানে 50 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে, তাই না? এবার দেখো ইউআই ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করবা। এই যে xi দ্বারা প্রকাশ সাধারণত করা হয় শ্রেণী মধ্যমান, এটা তোমরা কিন্তু জানার কথা। তো
তো এইখানে গণসংখ্যার মানটা যেখানে সাধারণত বেশি তার এই পাশের মানে শ্রেণীবদ্ধমানের মানটাকে আমরা বলতে পারি হলো গিয়ে এ। এখানে ছোট করে এ লিখে দিতে পারো। তার এই পাশের ঘর বরাবর 0 বসাবা, যত উপরে যাবা মানগুলো হবে কি -1 -2, যত নিচে যাবা মানগুলো হবে প্লাস, তত বাড়বে 1 2 আরো গেলে 3। তো এইখানেও মানটা আমরা চাইলে বের করতে পারি ধাপবিচ্ছু থেকে, ওই যে ইউআই দ্বারা প্রকাশ করি। তো xi - a/h আমি একটা ঘর বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এই যে 51 থেকে 60 ঘরের xi এর মান কত 55.5 বিয়োগ এ দ্বারা বোঝানো হয় অনুমিত গড় বা আনুমানিক গড়। তো এর মানটা কত, ওই যে 75.5। তো এটা থেকে এটা বিয়োগ দাও। আর এইচ এর মান কত, শ্রেণীব্যাপ্তি কত, এখানে শ্রেণী ব্যবধানটা কত 10 করে, তাহলে 10 দ্বারা ভাগ করলে দেখো দেখতে পাচ্ছ যে এই ঘরে কিন্তু -2 আসবে, হয়ে গেল। তারপর দেখো আমাদের fi ইন্টু ইউআই, এই জায়গাটায় এসে সবাই ভুল করে যে 15 ইন্টু 0 যে 0 হয়, অনেকে 15 বসায় ফেলে। তো এখানে তোমাদের আগে 0 বসায় নিবা। তারপর দেখো 10 ইন্টু -1, সো ইটস -10, and 8 ইন্টু -2 আমরা জাস্ট গুণ করছি, তো -16। তো 12 ইন্টু 1 ইজ 12, আর 5 টাইমস 2 ইজ 10। আর এই ঘরটায় আমরা সামেশন অফ fi ইউআই নির্ণয় করে থাকি। তাই সামেশন অফ fi ইউআই মানে কি, এই যে এদেরকে যোগ করে বিয়োগ করে দিতে হবে। তো 12 আর 10 হচ্ছে 22, 22 থেকে 10 চলে গেলে থাকতেছে 12, 12 থেকে 16 চলে গেলে এই দেখো সামেশন অফ fi ইউআই কত আসলো -4। সামেশন, এই যে এই চিহ্নটা হলো সামেশন চিহ্ন, মানে যোগ, সবকিছু যোগ করলাম। এরপর দেখো আমরা সুতরাং গড় ইজ ইকাল টু, আমরা একটা সূত্র জানি, সূত্রটা লিখে ফেলি সবাই, a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। এখানে লিখে দেওয়া ভালো নিচে i ইজ ইকাল টু 1, আর এখানে ছোট করে k লিখে দেওয়া ভালো। তা এর মান আমরা কত পাইছিলাম বলো তো, 75.5 পেয়েছিলাম। আর সামেশন অফ fi ui এর মান কত -4, তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম। n এর মান কত 50, আর h এর মান কত পেয়েছিলাম আমরা 10। তো চলো আমরা আর একটুই ক্যালকুলেশন বাকি আছে, যে 75.5, তো প্লাসে মাইনাসে মাইনাস হলো, 4 10 কত 40 ডিভাইডেড বাই কত 50, তো 0 0 কেটে দেওয়া যায়। যাই হোক 40/50 যদি আমরা করি, আমরা কত পাচ্ছি একটু ক্যালকুলেট করে নিই চলো আমরা সবাই। তো 40 ডিভাইডেড বাই 50 হুইচ ইজ কামিং 0.8। তাহলে দেখো যদি 75.5 থেকে আমরা 0.8 বাদ দেই, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো 50, তাই 0.8, তাহলে দেখো লাস্ট লাইনে যে 75.5 minus 0.8 ইটস কামিং হলো 74.7। তো দেখো আমাদের কিন্তু 4-এর খ শেষ ইউরেকা। আমরা অনেকটা লাস্ট দিকে ভিডিওর আমাদের লাস্ট একটাই জাস্ট প্রবলেম আছে, যে এই যে আমাদের শ্রেণী প্রাপ্ত নাম্বার আর গণসংখ্যার ঘর দিয়ে দিয়েছিল, এটা দিয়ে আমাদের কি আঁকতে হবে বলো, এটা দিয়ে আমাদের একটা গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে, তাই তো। তো চলো আমরা আপাতত অনুমিত একটা গণসংখ্যা বহুভুজ এখানে এঁকে দিচ্ছি তোমাদের জন্য, যেন তোমরা আরামসে করতে পারো। ভিডিওগুলো পজ করে দেখে তোমরা আই থিঙ্ক মানগুলো লিখে ফেলবে এবং বুঝে বুঝে করবে। তো দেখো আমাদের যে ঘরটা দেওয়া ছিল সেটা একটু আমরা আবার এঁকে নিই, ঠিক আছে। প্রাপ্ত নাম্বার ছিল উপরে, আর নিচে ছিল হলো সংখ্যা বা গণসংখ্যা, যাই দাও সেম বুঝায়। সো 51 থেকে 60 পর্যন্ত, 61 থেকে 70, এভাবে করে 80, 81 থেকে 90 and 91 থেকে 100। কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে। তো দেখো এখানে প্রথমটা আমাদের মান ছিল 8, তারপর ছিল 10, তারপর ছিল হলো 15, তারপর কত ছিল জানি বলো 12, and লাস্টে ছিল 5 ইফ আই রিমেম্বার নাইসলি। তো এটা দেখে যে আমরা লিখবো প্রাপ্ত মানে উক্ত সারণী থেকে, সারণী হতে আমরা বহুভুজ অঙ্কন করব, তাই না, বা গণসংখ্যা বহুভুজ। তো গণসংখ্যা বহুভুজ করার জন্য আমাদের আলাদা একটা ছক করতে হয়। বহুভুজ অঙ্কন করা হলো। এবার আমাদের ওই যে যোজিত সংখ্যার একটা এক্সট্রা ছক করে নিতে হবে। এখানে প্রাপ্ত নাম্বার লিখছি আমি, তারপরে ঘরটা থাকবে গণসংখ্যার,
তারপরে ঘরটা থাকবে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা, যে যেটা লিখো দ্যার ইজ নো প্রবলেম, বা যোজিত সংখ্যাও লিখতে পারো। তো আমি জানি তোমরা অবশ্যই যোজিত সংখ্যাটা বের করতে পারো। তো এখানে তাও একবার দেখে নাও, যদি তোমার সমস্যা থেকে থাকে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100 পর্যন্ত। সো দেখো, প্রাপ্ত নাম্বারের সারণী লেখার পর আমরা গণসংখ্যার মাঝে একটা সারণী তৈরি করে নিতে হবে। ওই যে শ্রেণী মধ্যমান করেছিলাম আমাদের বহুভুজ করার জন্য, সেই সারণীটা আবার লাগে। তো এটা হবে, আমরা তো যে মনে আছে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, 51 আর 60 যোগ করে, সো 55.5 হবে, এটা 65.5 হবে, পরেরটা 75.5, পরে 85.5 and last one will be equal to 95.5. and আমাদের গণসংখ্যা আমাদের already has been given 12 and লাস্টটা হলো 5। তো আমরা x অক্ষ বরাবর এখানে কি ধরে নিচ্ছি, আমরা x অক্ষ x ও y অক্ষ স্থাপন করি। আমরা ধরে নিলাম x অক্ষ বরাবর কি শ্রেণী মধ্যমান এবং y অক্ষ বরাবর কি আমরা গণসংখ্যা ধরি, ঠিক আছে। এবং আমরা x অক্ষ বরাবর এক ঘরকে x অক্ষে এক ঘরকে তোমরা এভাবে লিখে দিও যে এক ঘর সমান সমান 2 একক। তোমরা কেউ চাইলে 1 এককও ধরে করতে পারো, বাট এটা বিশাল হবে। আর y অক্ষে এক ঘর সমান 1 একক ধরি আমরা। চলো ধরে আমরা ছক কাগজটা আঁকছি। তার মধ্যে দেখো 0 থেকে 51 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আমাদের বুঝায় মানে দেওয়া নেই, তো এর জন্য আমরা কি ভাঙা চিহ্ন ব্যবহার করতে পারি, তাই না? তো উপর নিচ দিয়ে দিবা। তো আমি এখানে অনুমিত একটা আমার চিত্র এঁকে নিচ্ছি, 5, 10, 15, 20, ঠিক আছে। তো দেখো আমরা এই যে শ্রেণী মধ্যমান কিন্তু x অক্ষ বরাবর নিয়েছিলাম, সো সেইগুলোকে বসাবো। তো আমি একটা আনুপাতিক মান অনুযায়ী দেখো 55.5, তারপর 65.5, 75.5, 85.5, 95.5। তো আমাদের এখানে 95.5 এ শেষ হয়েছিল, তো তার থেকে 10 ঘর বাড়ায় বেশি নিতে হবে, 105.5 পর্যন্ত কিন্তু আমরা নিব সবাই। নেওয়ার পর দেখো আমরা কি y অক্ষ বরাবর গণসংখ্যা, তো 55.5 যেখানে, সেখানে গণসংখ্যাটা 5 এর থেকে একটু বেশি, তার মানে 6। আর 65.5 এটা 10, সো 10 ঘর বরাবর। 75.5 এটা হলো 15, 85.5 এটা হলো 12, তার মানে 10 এর থেকে একটু বেশি। আর 95.5 এটা হলো আবার 5, মানে 5 এ। তার মানে দেখো আমরা বহুভুজ, এ দেখো বিন্দুগুলা যে স্থাপন করছিলাম সেগুলো একটু মিলাই দিচ্ছি জাস্ট। এবং দেখো 95.5 এসে থেমে গেল, তো এটাকে আমরা প্রসারিত করে জাস্ট x অক্ষ বরাবর মিলাই দিলাম। এই হলো গিয়ে আমাদের মূল, এটা হলো ছক কাগজে চলে যাবে। আর এতটুক জায়গা যে ছকগুলো আঁকলাম সেগুলো তোমাদের খাতাতে থাকবে। আর তোমরা যদি বলো যে কথাগুলো প্রপারলি কি হবে, যেগুলো আমি মুখে বললাম সেগুলোকে তোমরা খাতায় লিখে নিতে পারো, যে আমরা ছক কাগজে x অক্ষ y অক্ষ স্থাপন করি, x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে ছকটি অঙ্কন করা হলো। x অক্ষে এক ঘর সমান, তোমরা চাইলে 2 একক যদি তোমরা ধরে করো, তাই 2 একক, আর y অক্ষে এক ঘর সমান 1 একক ধরলাম। তো ধরার পর তারপর কি আমরা 0 থেকে 51 এর পূর্ববর্তী শ্রেণীগুলোকে ভাঙা চিহ্ন দ্বারা প্রকাশ করা হলো। এবং তারপর কি আমরা ছক কাগজে বিন্দুগুলা স্থাপন করে সেই বিন্দুগুলাকে যোগ করে দিই। এবং সৌন্দর্য বন্ধনের জন্য তুমি এভাবেই চাইলে বলতে পারো, সৌন্দর্য বন্ধনের জন্য যে বহুভুজটি x অক্ষে মিলিয়ে দেওয়া হলো। তো এই হলো গিয়ে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো ছিল সেগুলা। আমি চেষ্টা করেছি তোমাদের সবকিছু ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার। তো ইনশাল্লাহ তোমরা এইভাবে লিখে ফেলো এবং তোমরা এগুলো বোঝার চেষ্টা করো। জাস্ট এটা শেষ করে দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য না, অবশ্যই পড়ালেখার, এটা বোঝাটাও। আর তোমাদের জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে এই যত কিছু আছে তোমাদের কমেন্ট বক্সে
ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংকে আমরা চেষ্টা করব যতগুলো জিনিস ছিল সেইগুলোকে আমরা একটা পিডিএফ আকারে দিয়ে দেওয়ার। সো তোমরা চাইলে সেই জিনিসগুলোর হেল্প নিয়েও করতে পারো ঠান্ডা মাথায়। আর এটা সম্পূর্ণ ফ্রি, তোমরা যে কোনো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। এতে নলেজ ইজ ফর শেয়ার, ঠিক আছে? নলেজটা শেয়ার করলে তুমিও যেমন উপকৃত হবা, হয়তো বা পাশের জন্য উপকৃত হতে পারে। সো প্লিজ যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।